আমরা যেটুকু কালকে যেটুকু আমরা দেখছিলাম, আপনারা কি ততটুকু পর্যন্ত করতে পারছেন? আচ্ছা, হ্যাঁ করতে আমি কিছু করতে মানে করছি, আর 10 মিনিট ক্লাস বাকি ছিল, যে ওইটাও দেখিনি। তো আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, জি। আমি যে সিভি, আমি যেমন প্রফেশনাল লাইফে সিভি আসলে তাড়াহুড়ো করে আপলোড করছি, মানে ওইটা আমি করিনি, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা হচ্ছে আমার ওর মধ্যে আমি এসইও বা এগুলো লিখিনি। তো ওটার আপলোড, ওটা হলে কি ওটা পরে চেঞ্জ করা যাবে নাকি? এক। আর 2 নম্বর হচ্ছে, আমি যেহেতু ওইটা আপলোড করছি, আমার অটো ওই আপওয়ার অটোমেটিক ভাবে সব ওখান থেকেই নিয়ে নিচ্ছিল, আমাকে সাজেশন দিচ্ছে, মানে কি জব কি করবো, কিন্তু আসলে তো আমি ওই রিলেটেড না, কি করিনি। তাহলে এটা কি পরে চেঞ্জ করা যাবে নাকি, জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে? হ্যাঁ একটা হ্যাঁ, আপওয়ার্কের এটা একটা পজিটিভ দিক, যে আপওয়ার্কে যে কোনো সময় এডিট করা যায়, প্রোফাইল হচ্ছে কারেকশন করা যায়, এবং এটা কারেকশনের ফলে এটা ইমপ্রেশনের উপরে প্রভাব ফেলে না। প্রভাব ফেলবে না? আচ্ছা না, আচ্ছা। ফাইবারে এবং কেওয়ার্কে এই জিনিসগুলো সমস্যা করে। আপনারা যারা অ্যাকাউন্ট করতেছেন, অ্যাকাউন্ট এবং গিগ সম্পর্কে ধারণা থাকলেও মনে করেন যে এখানে একটা বিষয় না ধারণা থাকতে পারে, এটা জেনে রাখেন যে গিগ তৈরি করতে পারলেও হুট করে আপনি গিগ ক্রিয়েট করে পাবলিশ করে দিবেন না। গিগ পাবলিশ করে দিলে গিগের ব্যাপারে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আগে জানা দরকার। যেমন ধরেন, আপনি যদি একটা গিগ ক্রিয়েট করে দিয়ে দেন, রাম সাম গরু ছাগল যাই দেন, এইটা দিয়ে আপনি যেমনি পাবলিশ করে দিলেন, পাবলিশ করে দেওয়ার পরে এইটা ফাইবার অ্যালগোরিদমের ইয়াতে চলে গেল, তখন এইটা ফাইবারের হাতে চলে গেল। এইটা যাওয়ার পরেই এইটা শুধুমাত্র গিগের হচ্ছে যে আপনার যে রেট, কাজের যে রেট আছে, এই আওয়ারলি রেট বা কাজের হচ্ছে প্রজেক্ট রেট আছে, এইটা ছাড়া বাকিবাদ কোনো কিছু কারেকশন করলেই আপনি মরছেন। এডিট করলেই আপনার হলো একেবারে ওই গিগের ইমপ্রেশন একেবারে ডাউনের দিকে চলে যাবে। আর গিগ ইমপ্রেশন ডাউন দিকে যাওয়া মানে আপনার প্রোফাইল ডাউনে চলে যাওয়া, আর প্রোফাইল ডাউনে চলে যাওয়া নতুন একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি বুঝে নেই যে একেবারে আপনার কাজ নতুন অবস্থায় গেলে একবারে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। যখন 2-3টা আরও সাপোর্টিভ গিগ থাকে, রেটিংস থাকে, তখন এরকম এগুলো অত প্রভাব না ফেললেও নতুন অবস্থায় এটা খুব মানে কষ্টকর হয়ে যায়। এই জন্য একটু সাবধানে প্রোফাইল ক্রিয়েশনে করেন, কিন্তু ফাইনালি প্রত্যেকটা ধাপে ধাপে আপনি হচ্ছে এনশিওর করবেন, তারপরে হচ্ছে আপনি যাবেন নতুন অবস্থায়। এটা আমার একদম ঠিকঠাক হ্যাঁ অপটিমাইজ করতে হবে অ্যাকাউন্টটা, তারপর কি হ্যাঁ হ্যাঁ, এটা আমার একদম এক মনে করেন যে কড়াকড়ি পরামর্শ। এগুলা খুবই করে, ঝামেলা করে। এটা কি স্যার শুধু ফাইবারের ক্ষেত্রে? ফাইবার এবং কেওয়ার্ক। আচ্ছা। আপওয়ার্কের ক্ষেত্রে আপনি তো হচ্ছে বিট করবেন, বিট করে হচ্ছে জব আনবেন, ঠিক না? তো আপনি প্রোফাইলের দিকে কত কি কাটাছিড়া অপারেশন করেন, কোনো সমস্যা নাই, আপনি করতেছেন, এবং বিট যখন করতেছেন তখনও কোনো সমস্যা নাই। কিন্তু মনে করেন যখন হচ্ছে প্রজেক্ট ক্যাটালগটা আমরা দিব, ওইখানে একটু বিষয় থাকতে পারে। প্রজেক্ট ক্যাটালগটা হচ্ছে ইয়ার মতো, ওই গিগের মতো। আপওয়ার্কের ক্ষেত্রে শুধু? হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্কে, কারণ আপওয়ার্কে তো হচ্ছে 2-in-1, একদিকে বিডিং সিস্টেম আছে freelancer.com-এর মতো, আরেকদিকে আবার প্রজেক্ট ক্যাটালগ আছে ফাইবার আপওয়ার্কের মতো হচ্ছে গিগ দেওয়া। আর কেওয়ার্কে এবং হচ্ছে ফাইবারে শুধুমাত্র গিগ সিস্টেম। এই গিগ হচ্ছে গিগ এডিট করা যায় না যে তা না, কিন্তু এডিট করলে ঝামেলা হয়। আমি দেখছি আমার নিজস্ব গিগেই আমি এভাবে দেখছি, অনেক চেরা বেড়া করা অনেক কিছুই হয়েছে, মানে হতাশ করে দেয়। এই জন্য এই ভুলগুলো করা যাবে না। আচ্ছা, যদি কালকের ক্লাস নিয়ে আমরা প্রশ্ন এগুলোতে না করে আমরা মনে হয় ক্লাসে চলে যাওয়াই ভালো হবে, যাতে করে আমার একটু ইলেকট্রিসিটির ঝামেলা হচ্ছে এইদিকে, আমাদের মেঘলা এবং হচ্ছে হালকা পাতলা ঝড়ের মতো। তো এই জন্যে সারাদিন ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, আর আমার তো সমস্যা একটু জানেনই আপনারা। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে আমরা হচ্ছে সরাসরি চলে যাই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা কাইন্ডলি নোট করে রাখবেন। আমার হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আমাকে আপনারা মেসেজ দিবেন, আমি আমার হচ্ছে ফ্রিলি সময়ে আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব।
কোনো সমস্যা না, যে কোনো সময় মেসেজ দিয়ে রাখবেন। আচ্ছা, আমার স্ক্রিন মনে শেয়ার হয়েছে না ভাইয়া? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কথা ছিল যে আমরা প্রোফাইল হচ্ছে করে ফেলছি, ক্রিয়েট করে ফেলছি। প্রোফাইল মনে করেন যে সাবমিট করে ফেলছিলাম। এখন প্রোফাইলটাকে আমরা সাজাবো। যেমন আমরা প্রোফাইল ক্রিয়েটের ব্যাপারে আমি এখানে যে বায়োটা, মানে এটা প্রোফাইল ডেসক্রিপশন, অন্যান্য মার্কেট প্লেসে প্রোফাইল ডেসক্রিপশন বা এখানে বায়ো, এখানে হয়তো মানে প্রোফাইল বায়ো, ফাইবারে গেলে এটা পাবেন প্রোফাইল ডেসক্রিপশন। তো এই জিনিসগুলো আমরা একটা উপস্থিত একটা দিয়ে সাজাইছিলাম। এইটা মডিফাই করে নিজের মতো, নিজের সাথে ফিট, নিজের সাথে যায় ওরকম একটা সেট করব, এটা আমরা সবাই বুঝি। তো এইটার জন্য হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যে সেরা সেরা ফ্রিল্যান্সারদের, যারা ভালো বড় বড় কিছু ফ্রিল্যান্সারদেরকে আমরা যেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব সেই মার্কেট প্লেসে ফ্রিল্যান্সারদেরকে খুঁজে বের করব। খুঁজে বের করে হচ্ছে ওদের প্রোফাইলগুলোকে আমরা হচ্ছে ঘাটাঘাটি করব, স্টাডি করে একজনের কাছ থেকে নিব কিছু, আরেকজনের কাছে কিছু, আরেকজনের কাছে কিছু, এইভাবে সমন্বয় করে সুন্দর করে আমরা হচ্ছে নিজেদের ক্ষেত্রে ইউজ করব। আর মার্কেট প্লেস থেকে কপি করার সিস্টেমটাও আমি দেখাই দিছি, আশা করি ওইভাবে করবেন, নাহলে ডাইরেক্ট করবেন তো মরবেন। ডাইরেক্ট হলো কপি করা যাবে না, এই যেভাবে এখান থেকে কপি করলাম আর আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট বসাই দিলাম, একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। আর সবচাইতে ভালো হয় এইখানে রিসার্চের ক্ষেত্রে, মার্কেট প্লেসে রিসার্চের ক্ষেত্রেও একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যে আমার এই জিমেলের আন্ডারে হচ্ছে আমার অ্যাকাউন্টটা আছে, এই জিমেলের আন্ডারেই এখন আমি আপওয়ার্কের অন্য আরেকজন ফ্রিল্যান্সারের প্রোফাইল ঘাটাঘাটি করে আমি স্টাডি করব। এটা করা যাবে না। এইখান থেকে এই জিমেলের আন্ডারে করব না, আমি করব কি, আমার একই জিমেল শর্টকাটের সিস্টেমটা হয়তো জানেন, যদি না জানেন তাইলে হচ্ছে আমাকে জানায় রাখিয়েন বা বলিয়েন, আমরা এরপরে কখনো ক্লাসে বসলে বা বসে ছোটোখাটো জিনিসগুলোও দেখাই দেবো। সেটা হচ্ছে আমি করব কি, অন্য একটা জিমেল থেকে বাইরে থেকে স্টাডি করার চেষ্টা করব। ফাইবার, কেওয়ার্কে এগুলো ঢোকা যায়। আচ্ছা, যদি না ঢোকা যায় তাহলে যদি পারা যায় ইনকগনিটো মোডেও হচ্ছে, ইনকগনিটো উইন্ডো এই মোডেও করব, তাহলে হচ্ছে কি এটা ধরা পড়ে না। ফাইবারে বিশেষ করে মার্কেট প্লেসগুলা খুব কড়াকড়ি, ওদের অ্যালগোরিদম খুব সিস্টেম, কারণ ওইটার উপরে তো ওদের হচ্ছে ভাত। তো ওই জন্য ওরা ওইটাকে যত দূর পারা যায় ওরা চেষ্টা করে কঠিন করে রাখার, যাতে কেউ ফাঁকি না দিতে পারে, চুরি না করতে পারে। তো ওইটা হচ্ছে। আর এখন হচ্ছে আমরা যাই তাহলে এই প্রোফাইল ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার হচ্ছে টাইটেল। আচ্ছা, টাইটেল, তারপর প্রোফাইল ডেসক্রিপশন, এইগুলো তো আমরা করছি। তাহলে এই পাশে থেকে আমাদের করার কথা ছিল এগুলো করলে একটা প্রোফাইলে আপনি যদি হচ্ছে মোটামুটিভাবে সেটিংসগুলো করে সাবমিট করেন, তাহলে এই যে 70% হয়ে গেল কালকে, ওরকমই আপনার হয়ে যাবে। তাহলে করার সময় যদি আপনি আরও 2-1টা অ্যাড করে দেন, যেমন আমরা প্রথমে দেখছিলাম যে আমার প্রোফাইল কমপ্লিশনে দেখাচ্ছে যে এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরিতে হচ্ছে 20% প্রোফাইল কমপ্লিট হয়। তাহলে আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করবেন তখন যদি আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি যদি 2-3টা দেন, তাহলে দেখা গেছে আপনার প্রোফাইল প্রথম দিকেই 80% চলে যেতে পারে, 85% চলে যেতে পারে। তারপরে এডুকেশন যদি দেন, আপনি যদি হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন একটা, তাহলে আরেকটু আগায় গেল। যদি টেস্টিমোনিয়াল অ্যাড করে দেন, তারপরে একটা যদি প্রজেক্ট ক্যাটালগ যদি আপনি অ্যাড করে দেন, ওয়ার্ক হিস্টোরি, এইগুলো সুন্দর করে দেন, তাহলে দেখা গেছে ফার্স্ট চান্সেই আপনার হচ্ছে না হলে 90-95% হয়ে যেতে পারে, এরকম আর কি। তো যাই হোক, আমরা প্রথমে অ্যাড করে সাবমিট করে দেব, দিয়ে আমরা কাস্টমাইজে ওইখানে আমরা একটা এডুকেশন অ্যাড করছিলাম। যেমন ধরেন এইখানে দেখেন আমার এডুকেশনে আমি কি করছি, আমি কারো কাছে আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশনের ব্যাপারে কোনো ক্লাস করিনি। এটা আমি ব্যক্তিগতভাবে এটা নিজের রিসার্চ থেকে আমি এগুলো করছি।
তো নিজের রিসার্চ থেকে করছি, করার পরে আমি কিন্তু ফার্স্ট চান্সে যেদিন বসছি সেই দিনেই 100% করছি এইটা। কারণ আমার আগের পূর্বের যে অভিজ্ঞতাগুলো ছিল সব অভিজ্ঞতাগুলোকে এক জায়গায় কাজে লাগায় আমি করার চেষ্টা করছি। তো এইভাবে তো আমি করছি কি এডুকেশনে দেখেন, এডুকেশনে আমি এখানে অ্যাড করছি এমনভাবে টেকনিক্যালি অ্যাড করছি। আমার কাছে মনে হয় এটা যে আমার কৌশলটা ছিল এটা, যে আমার পড়ালেখা এখানে অ্যাড করছি। যাই হোক, এটা যদিও আমার রিয়েল পড়ালেখার সাথে মিলে না, তো এটা করছি। তারপরে এইখানে আমি দিছি যে বায়ারেরা যদি আসে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মানে টিটিসি থেকে আমি 6 মাসের একটা কম্পিউটার বেসিক অপারেশনের উপরে আমার একটা প্রশিক্ষণ নেওয়া ছিল, ওইটা আমি এখানে দিছি। তাহলে এইটা দিছি, এটা আমার বাস্তবে আছে সার্টিফিকেট। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু জিতে জয়েন হলাম, তো ওই যে উপরে একটা অপশন দেখতেছি যে লাইসেন্স, এটাতে কি করতে হবে, মানে এটার কাজটা কি বলবেন? এই লাইসেন্স এটা আমারই হচ্ছে, দেখেন এই যে আমারই, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না। এই জন্য যে এটা যে আসলে রিয়েলি কি এইটাই আমি বলতে পারতেছি না যে আসলে কি। হ্যাঁ, এটা হয়তো আমরা হচ্ছে এটা জানতে পারবো, আমি স্টাডি করে দরকার জানাবো আপনাদেরকে। এটা আমার ক্ষেত্রে এখনো প্রযোজ্য না, আমিও যদিও ভেরিফাইড তাও লাইসেন্সের ইয়েটা জানি না। আচ্ছা, তো এইটা দিছি কি, এইটা একটা কিন্তু পজিটিভ ইমপ্রেশন তৈরি করে মানুষের মনে, যে কম্পিউটারের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে কি করছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে হচ্ছে একটা আমি কোর্স করছি, ডিপ্লোমা করছি। তাহলে আমি মনে করেন আইটি রিলেটেড, কম্পিউটার রিলেটেড বিষয়গুলো সম্পর্কে অবগত আছি। তারপরে এখানে এডুকেশন সম্পর্কে আমি অ্যাড করছি যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, ওই যে গোলজার নামে একজন আছে রংপুর, আমি কিন্তু ওনার কাছেও হচ্ছে কোর্স করে শিখছিলাম। হ্যাঁ, গুলজার ভাইয়ের ওখানে আমি কোর্স করছিলাম, তো ওইটা অ্যাড করছি। তো ওইটা যে অ্যাড করছি ওইটা অ্যাড করি নাই এখনো। তো এইভাবে দিছি, ধাপে এভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে করে একটা বায়ার আমার এডুকেশন সম্পর্কে একটা ভালো ধারণা পায়। আচ্ছা, তারপরে ওইগুলো তো দেখাইছি, আওয়ারলি রেট এগুলো দেখাইছি, স্কিলসের এখানে দেখা। জি স্যার, আপনি এখানে সার্টিফিকেট অ্যাড করছেন নাকি শুধু লিখে দিয়েছেন? না, আমি কোনো সার্টিফিকেট অ্যাড করিনি। সার্টিফিকেট অ্যাড করাটা কোনো বাধ্যতামূলকও না, অত জরুরিও না। লিখিত সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই বায়ারদের কাছে মূলত। এই জন্য দেখেন লিখিত সার্টিফিকেট সাবমিট না করে 100%, তার মানে বুঝেন কাগজের সার্টিফিকেটের 1%ও দাম নাই। জি হ্যাঁ, সার্টিফিকেট অ্যাড না করলে তো 100% কমপ্লিট হয় না। এই যে আমার যে হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছে সার্টিফিকেট ছাড়া হয় নাই ভাইয়া, মানে আমি করি নাই সার্টিফিকেট অ্যাড, তো 90% দেখাচ্ছে আর কি। আমার ওখানে কি আপনাকে কি কোনো নোটিফিকেশন দিচ্ছে যে সার্টিফিকেটের ইয়ার জন্য? সার্টিফিকেট আমার মনে হয় সেটা দিচ্ছে না। হ্যাঁ, ওইটা দেওয়ারও কথা না, তবে বলাও যাবে না। নতুন আপডেট যদি আসে ইদানিং, আমি আপডেটেড না তো আপওয়ার্ক সম্পর্কে, এই জন্যে আমার মানে শিওরলি বলতেও পারতেছি না। যেমন ওই যে কানেক্ট সম্পর্কে গত ক্লাসে আমি একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলছিলাম আপনাদের। আপওয়ার্ক যে নতুন আপডেট করছে, যে হচ্ছে প্রোফাইল ক্রিয়েশনের পরে 30টা কানেক্ট দিচ্ছিল, ওইটা অফ করছে। এইটা কালকে ক্লাসে ওই যে তুষার নামে এক ভাই যখন বলল, তখন আমার সন্দেহ হইল। তখন আমি ক্লাস শেষে আবার ফের নেটে ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম যে ঠিকই ওই প্রোফাইল কমপ্লিশনের পরে যে 30টা কানেক্ট দিচ্ছিল বোনাস, ওইটা অফ করে ফেলছে। তো ওরকম আর কি নতুন অনেক আপডেট থাকতে পারে। তবে আমরা একটা ইয়ার শেষে অ্যাকাউন্ট সাবমিটের পরে যে নোটিফিকেশন দিল কি করলে 100% হবে, ওইখানে তো মনে হয় সার্টিফিকেটটা দেখি নাই। আচ্ছা, যাই হোক, আপনি অ্যাড করবেন থাকলে, যা কিছু আছে আপনার যত সম্পদ আছে আপনি ওখানে থাকলে অ্যাড করলে কোনো সমস্যা নাই। আর যদি নাও থাকে, ফটোশপের কাজ করে অনেক সার্টিফিকেট বানানো যায়। আপনি নিজে না পারলে অনেকের কাছ থেকে আপনি বানায় নেবেন, কি সমস্যা? আপনার ওরা কি যাচাই করতে যাবে নাকি? ওই ইনস্টিটিউটে যাবে না, শুধুমাত্র আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্যগুলো ভাগাভাগি করে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা তাহলে এই যে আজকে মূলত আমরা একটা প্রজেক্ট ক্যাটালগ দেখব। প্রজেক্ট ক্যাটালগেই তো হচ্ছে একটা ক্লাস লাগে, আমরা ধূপধাপ করে না যাই। আমার মনে হয় যে প্রয়োজনে 1-2টা ক্লাস 1-2 ঘন্টা যদি বেশি লাগে, তাও কষ্ট করে আমরা বসি। আমিও বসবো আপনাদের জন্য, আর আপনারা যদি রাজি থাকেন তাহলে বসে আস্তে ধীরে, তাহলে যদি ভালো করে কাজ শেখা যায় আর কি। তাড়াহুড়া করে তো আমি দেখাই দিতে পারবো এক ক্লাসেই সব,
পরে তো মাথার উপর দিয়ে চলে যাবে। ক্লাস বেশি লাগবে লাগুক, রমজানের সময় তো একটু। হ্যাঁ আচ্ছা, আজকে তাহলে প্রোফাইলটা এই পর্যন্ত তো আসতে পারবেন ঠিক না, সাবমিশন পর্যন্ত দিয়ে আমরা টুকটাক এডিট করব, সেটা পরের হিসাব। মনে করেন যে সব কিছুই ঠিক আছে, দিয়ে সাবমিট করে দিলাম, অ্যাকাউন্ট হয়ে গেছে। তাহলে এখন আজকে অনেক স্যার আজকে যেটা আমাকে দেখাতে বলতেছিল যে স্পেশালাইজড প্রোফাইল। কেউ পাইনি তো। ভাইয়া শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ শেয়ার হয়েছে। মৃত্যুর আগে পানি খাওয়াইলাম। আপু তো একেবারে ইয়ার ডেস্কটপে একেবারে হচ্ছে ফাইল সফটওয়্যার রেখে ঢিপ লাগাই দিয়েছেন, আপনার তো পিসি ভারী হয়ে যাবে। কি বুঝি নাই। এটা একটু পাতলা রাখা ট্রাই করেন, তাহলে স্মুথলি চলতে পারবেন। এই যে ডেস্কটপে দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, জিরো কানেক্ট, হ্যাঁ ইয়াতে যান, প্রোফাইলে যান। আমার এটা এরকম হয়ে গেছে কেন ভাইয়া? কোনো কিরকম, এই যে যেরকম দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা তো ভেরিফাই প্রত্যেকবারই করবে আপওয়ার্ক। আপওয়ার্কে ভেরিফিকেশন সিস্টেম খুবই করা। আমি তো আমার আইডি দিয়ে ভেরিফিকেশন করি নাই এখনো। আচ্ছা সমস্যা নাই, করবেন। আচ্ছা তাহলে আমরা কোথায় যাব? আমরা হচ্ছে পোর্টফোলিও সেকশনে যাব, একটু নিচে। আমরা দেরি না করি, কারণ আমি পোর্টফোলিওতে আপনি অ্যাড করছেন একটা, আমরা হচ্ছে একটা পোর্টফোলিও অ্যাড করা একটু দেখাই, সবাই একটু ধারণা নেই কীভাবে কি, বাকিটা আমরা পারে যাবো। ওই যে প্লাসে ক্লিক করেন পোর্টফোলিওতে, এখানে তো আপনি পারবেন যেহেতু অ্যাড করছেন। হ্যাঁ এই যে ভাই দেখেন, এখানে পোর্টফোলিওতে প্রথম থেকে আসি আর একটা অ্যাড করি, এরকমই অ্যাড এ নিউ পোর্টফোলিও প্রজেক্ট। এখানে দেখেন প্রজেক্ট টাইটেল, এখানে আপনি হচ্ছে প্রজেক্টটার এখন আমি কি পোর্টফোলিও অ্যাড করব? আমার কাছে তো নাই ভাইয়া। ওইটা কি কাজ ছিল এর আগেরটা? পেপামিনো। পেপারমিনো কি কাজ? ওটা হচ্ছে মানে ফুল ওয়েবসাইটের আর কি, অডিট অন পেজ, ফুল ওয়েবসাইটের একটা কাজ। যাই হোক, এখানে ইয়া দিয়ে দেন, যে ইয়ার অন পেজের একটা ইয়া দেন, সমস্যা নেই তো। অন পেজের আরেকটা ইয়া করেন, পোর্টফোলিও করেন, কোনো সমস্যা নেই। ওই পেপারমিনোতেই ওই অনিক স্যারের কাজেই হচ্ছে আপনি বারবার ভাগ করে দেন, সমস্যা নাই। উইটকে ইউজ করেন। অন্যান্য কোনো প্রতিষ্ঠানে যদি আপনি এর আগে ট্রেনিং গ্রহণ করে থাকেন, তাহলে ওদের সাথে কথা বলে ওইগুলো ইউজ করেন। এখানে আরেকটা দেন, সমস্যা নাই। এখানে একটা হচ্ছে প্রজেক্ট টাইটেল দেন, অন পেজে পেপারমিনোরই জন্য একটা। এই পোর্টফোলিওটা কি আমরা যে কাজকাম করছি আগে ওইটা না স্যার? হ্যাঁ, আপনি যে কাজকাম করছেন অভিজ্ঞতা সনদের মতো আপনার কাজ করবে। হ্যাঁ স্যার যদি তাহলে আমরা একটা আরেকটা কোশ্চেন আছে, যদি স্যার আমরা প্রফেশনালি তো স্যার আমরা প্র্যাকটিসের জন্য অনেক ওয়েবসাইট নিজেরা ক্রিয়েট করছি, কিন্তু আমরা তো ইন্টারন্যাশনাল বা মার্কেট প্লেসে এরকম কাজ করি নাই, সেইগুলো কি আমরা এখানে দিতে পারবো? মানে লোকাল পিসিতে যেগুলো আমাদের করা আছে। হ্যাঁ, কেন দিবেন না? লোকাল ওইগুলো কাজগুলো তো অভিজ্ঞতা অর্জনের জন্যই করা। আর আমি যে বিনা টাকায় করছি, অভিজ্ঞতা অর্জনের জন্য করছি, শুধুমাত্র নিজেরই করছি, এটা তো বায়ার জানে না। বায়ার দেখবে, যেমন ধরেন যে বায়ার এখানে দেখবে যে টেকনিক্যাল এসইওতে আপনি হচ্ছে কিছু যে ইয়াগুলো আছে, এই কাজগুলো আপনি করতে পারেন কি না। এখন এখানে আপনি যদি একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড, আপনি বাজার সি প্যানেল, এইগুলার যদি হচ্ছে কাজ করার সময় এগুলার যে স্ক্রিনশটগুলো মানে পিকচারগুলো নিয়ে রাখেন, সেইটা এখন যে কারো ওয়েবসাইটের হইতে পারে। পোর্টফোলিওতে আপনি বানাই দিলেন যে উমুক ওয়েবসাইটের জন্য আমি একজন টেকনিক্যাল এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছি, এবং হচ্ছে এই ছবিগুলা, তো ওইখানে আপনি টেকনিক্যাল যে কাজগুলো করছেন ওইগুলো দিচ্ছেন। বায়ার কি জানবে যে এই ওয়েবসাইটটা ওর নিজেরই? আমি তো ওগুলো যদি র্যাঙ্কে না করে বা র্যাঙ্কে না থাকে, আমরা যেগুলো করছি সেগুলো যদি র্যাঙ্কে না থাকে, এটা আবার ওরা যদি সার্চ করে এগুলো দেখতে পারে না, যদি দেখবে তো ওইটা তো সবকিছু তো র্যাঙ্কের ইয়াটা, সবকিছু তো র্যাঙ্ক ফ্যাক্টর করবে না। এখন আমি টেকনিক্যাল কাজ ছাইরা দিলে তো তখন ওটা র্যাঙ্কে থাকে না। আপনি বলবেন এটা আমি যখন করছিলাম তখন ছিল, এখন তো কাজ ছেড়ে দিছি বা আমরা যে নতুন ওয়েবসাইট বা করতেছি ওগুলো তো একদম নতুন,
আমরা নতুন ক্রিয়েট করতেছি সাবডোমেইন দিয়ে, ওগুলা দিলে কি ওগুলা কি প্রফেশনাল হবে? হ্যাঁ হবে, কেন হবে না? তো বুঝবে ওরা যে ওটা আপনি আমাদের কিন্তু ভার্চুয়াল লিংক আছে। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? প্রথম দিকে আপনি ওগুলো দিন, বায়ার দেখবে আপনি কাজটা সম্পর্কে অবগত কিনা। সব বায়ার এক্সপার্ট হায়ার করে না। আপনি দেখবেন ম্যাক্সিমাম জবেই ওখানে পোস্ট করে ওখানে লিখে দেয় যে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের পাবলিক দরকার, ইন্টারমিডিয়েট লেভেলের, ওখানে সবারই এক্সপার্ট দরকার নাই। এখন আপনি সিস্টেমটা জানেন কিনা এইটা হলো ফ্যাক্টর। এখন বায়ার যদি বুঝতে পারে যে হ্যাঁ এখন আমি টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করছি, আমি ওখানে ইয়াতে সাবমিট করলাম যে আমি টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করছি। টেকনিক্যাল ইস্যু এটার সাথে র্যাঙ্কিংয়ের ফ্যাক্টরটা কতটুকু এটা আমরা সবাই জানি। এখন ওদের র্যাঙ্ক করলো কি করলো না, ওই ওয়েবসাইটটার পারফর্ম কেমন না কেমন, এইগুলা সবাই জিজ্ঞেস করবে না, আপনাকে। ওরা দেখবে আপনি সিস্টেমটা বুঝেন কিনা। আচ্ছা আপু, আমরা ওইখানে আগাই। আচ্ছা প্রজেক্ট টাইটেলকে অন পেজ এসইও এর প্রজেক্ট টাইটেলটা সুন্দর করে সাজায় দেন। প্রজেক্ট টাইটেলটা কি অন পেজ এসইও ফর পিপামিনো বা অন্য এরকম করে সাজায় দেন। ধরেন এইভাবে দেন, অন পেজ এসইও ফর পিপামিনো, ইয়োর রোল, মানে আপনার এখানে কি ছিল। এই যে অন পেজ লেখার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখব। এগুলা অন পেজের মধ্যে একটা ড্যাশ হবে, হ্যাঁ। তারপরে এসইওর হলো 3টা অ্যালফাবেটই বড় হাতের দিতে হবে। এখানে বিভিন্ন বিষয় আছে। pipamino.com এগুলো আমরা বুঝে যাব যদিও আস্তে আস্তে। আচ্ছা আপনার রোল কি ছিল এখানে? যে অন পেজ এসইওর কাজটা আপনি করছেন, এখানে আপনার মানে ভূমিকা কি হিসাবে ছিল? যে এসইও এক্সপার্ট হিসাবে, ঠিক না? বা অন পেজ এসইও এক্সপার্ট, এটার সাথে এটা আর কি যৌক্তিকভাবে বুঝাই দিতে হবে, তাহলে হয়ে গেল। আচ্ছা প্রজেক্ট ডেসক্রিপশন, এটা আমরা বুঝতেই পারতেছি। প্রজেক্ট ডেসক্রিপশনে কি থাকবে? এই প্রজেক্টের ডিটেলসে, শর্টকাটে কিন্তু ডিটেলসে এই যে 600 ক্যারেক্টারের মধ্যে যত সম্ভব, এটা 600 ক্যারেক্টার মানে মধ্যে আপনাকে লিখতে হবে। এখানে লিখে আপনি প্রজেক্টটার সম্পর্কে আপনি এখানে লিখবেন যে প্রজেক্টে কি কি করছেন, কি কি ছিল, এবং আপনি কি কি সমস্যাগুলো সমাধান করছেন, এইরকম বিষয়গুলো উল্লেখ করে এইখানে ডেসক্রিপশনটা লিখবেন। আর ডেসক্রিপশনটা লেখার পরে তারপরে এই পাশে এই যে ছবি অ্যাড করতে হবে। এখানে ছবি অ্যাড করা যাবে, ভিডিও অ্যাড করা যাবে, টেক্সট অ্যাড করা যাবে, বিভিন্ন ফাইল অ্যাড করা যাবে, অডিও অ্যাড করা যাবে। আর স্কিলস অ্যান্ড ডেলিভারেবলস মানে যে এইখানে কোন কোন আপনার স্কিলগুলা এই প্রজেক্টটাতে কাজে লাগছে, মানে কোন স্কিলগুলোকে ব্যবহার করে আপনাকে এইখানে এই প্রজেক্টটাতে কাজ করতে হয়েছে, সেই ইয়াগুলাতে এখানে কাজ করতে হবে। তাহলে অন পেজ এসইওতে আমাদের কোন কোন জিনিসগুলো লাগে, স্কিলগুলো চলে আসে অন পেজ এসইওর ক্ষেত্রে, ওইগুলো আমরা স্কিলের এখানে দিয়ে দিব। আর এই ফাইলের ক্ষেত্রে এখানে বলি, যখন আপনারা যে কোনো ইমেজ অ্যাড করবেন, ইমেজ অ্যাড করার সময় আপনাকে ওই যে অফলাইন এসইও করতে হবে বা ফাইল এসইও করতে হবে। এটা তো আমরা সবাই বুঝি যে ওইটা করে তারপরে আমরা এইটা সাবমিট করব। এক কথায় শেষ, এইটা একদমই একবারে ক্লিয়ার কাট যে ভার্চুয়াল জগতে আমি যখনই আমার কোনো ফাইল নিয়ে যাব, কোনো ছবি, কোনো ভিডিও, কোনো অডিও, কোনো কিছু আমরা যখনই ভার্চুয়াল জগতে এটা নিয়ে যাব, তখনই ওইটাকে আমি এসইও করব। অফলাইন এসইও করে বা ফাইল এসইওটা করে তারপরে ওইখানে সাবমিট করব।
কারণ অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আমাদের বোঝার কথা, ভালো করে আমরা জানি যে অফলাইন এসইওটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে যখন হচ্ছে একটা বায়ার বা একটা ক্লায়েন্ট যখন হচ্ছে ফিল্টার করবে যে কিছু প্রজেক্ট ক্যাটালগ অনুযায়ী, সে হচ্ছে চাচ্ছে না যে জব পোস্ট করে বিডের মাধ্যমে দিবে, সে প্রজেক্ট ক্যাটালগ অনুযায়ী সে ফিল্টার করবে। ফিল্টার করলে যখন সে ফিল্টার করবে যে এসইও এক্সপার্ট বা অন পেজ এসইও লিখে সে হচ্ছে সার্চ দিলে তাহলে অন পেজ এসইও নিয়ে যতগুলা হচ্ছে আছে প্রজেক্ট ক্যাটালগ দেওয়া আছে আপওয়ার্কের আন্ডারে, ওই ক্যাটালগ প্রজেক্ট ক্যাটালগুলো তার সামনে চলে আসবে। তাহলে তার সামনে চলে আসলে এখন এক পাতাতে হচ্ছে মনে করেন 500 জন অন পেজ এসইও নিয়ে প্রজেক্ট ক্যাটালগ দিয়ে রাখছে, তাহলে 500টাই তো আর এক পাতায় আটবে না। তাহলে আমরা এখানে জানি যে ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের মতোই এইখানে যেইটার এসইওটা ভালো মতো করা থাকে সেইটাই হচ্ছে টপে যায়, মানে টপ র্যাঙ্কিংয়ে যায়। তো আমার যদি ওরকম করে প্রজেক্ট ক্যাটালগটা যদি আমি এসইও না করি, শুধুমাত্র এবার ছবি দিয়ে রেখে দিছি, একটা ডেসক্রিপশন লাগে, ডেসক্রিপশন একটা লিখে দিছি, কিন্তু ডেসক্রিপশনটা টাইটেলটা, তারপরে এই যে প্রজেক্ট টাইটেলটা, ডেসক্রিপশনটা এবং হচ্ছে স্কিলগুলা এবং হচ্ছে যে আমি যে ফাইলগুলো সাবমিট করতেছি এই ফাইলগুলোও যে সুন্দর করে অপটিমাইজ করে এবং এসইও ফ্রেন্ডলি করে করা যায়, একটা প্রজেক্ট ক্যাটালগ বা একটা গিগ এসইও যেটাকে বলে সেইটা করা যায়। এটা যদি আমি না করি তাহলে আমার প্রজেক্ট ক্যাটালগটা বড় বড় ফ্রিল্যান্সারদেরকে টপকায়ে একটা বায়ারের সামনে প্রথম সারিতে কেন আসবে? এটার কোনো কারণ আছে কি? কোনো কারণ নাই। কেন দিবে? আপওয়ার্কে কি কোনো ঠেকা পড়ছে যে বড় এবং আপনার অনেক আগে থেকে 2, 4, 5 বছর আগে থেকে আপওয়ার্কে পড়ে আছে, সে কাজ করতেছে, রানিং কাজ করতেছে, রিভিউ আছে, তার ক্যাটালগটাকে টপকায় আপনার ক্যাটালগটাকে সবার উপরে দিবে? বা এক লাইনে যদি 4টা গিগ থাকে, 4টা ক্যাটালগ থাকে, ওই 4টার মধ্যে আপনার একটাকে কেন দিবে? আপওয়ার্কে কোনো ঠেকা নাই। আপওয়ার্ক কী করবে? সে তো বিবেক দিয়ে কাজ করে না, সে কাজ করে হচ্ছে তার অ্যালগোরিদম কাজ করে। তার অ্যালগোরিদম তার হচ্ছে বট যখন হচ্ছে আপনার এই প্রোফাইলকে যখনই একটা বায়ার সার্চ দিবে তখনই তো হচ্ছে তার যে সার্চের অনুযায়ী যে রেজাল্টগুলো এগুলো তো আগে থেকেই আপওয়ার্কের অ্যালগোরিদম আগে থেকেই হচ্ছে থাক করে রেখে দিছে, সেইখান থেকে শুধু নিয়ে বায়ারের সামনে উপস্থাপন করবে, এটা তো আমরা জানি। তো এই আপওয়ার্কের অ্যালগোরিদম রোবোটিক সিস্টেম আমার প্রোফাইলটা যখন ক্রল করার সময় আমার ক্যাটালগটাতে যদি অন পেজ নিয়ে সুন্দর করে এসইও করা না থাকে তাহলে আপওয়ার্ক আমার ক্যাটালগটাকে উপরে নিয়ে যাবে না, এবং এইটার কোনোই কারণ নাই। তাহলে এইটা আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে গিগ এসইও করতে হয়, এবং গিগ এসইওটা কীভাবে করতে হবে আমরা সবাই জানি, কারণ আমরা সবাই এসইও নিয়ে পড়ালেখা করতেছি অলরেডি। যে এই যে আমি যখন টাইটেলটা লিখব, টাইটেলটার মধ্যেও আমাকে অন পেজ এসইও বা এসইওর যে কিওয়ার্ডগুলা, কোন কিওয়ার্ডগুলা দিয়ে একটা বায়ার সার্চ করতে পারে সেই কিওয়ার্ডগুলোকে আমার টাইটেলেও ঢুকাইতে হবে। তারপরে ওই কিওয়ার্ডগুলোকে আমার ডেসক্রিপশনেও ঢুকাইতে হবে এমন সুন্দর করে। এখন এসইও, ওয়ান পেজ এসইও এক্সপার্ট, এইগুলোই যদি শুধুমাত্র কপি পেস্ট করে আমি যদি ডেসক্রিপশনের মধ্যে বারবার করে অন পেজ এসইও দিয়ে দিই তাহলে তো এটা কিওয়ার্ড স্টাফিং হয়ে গেল, এইটা ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে গেল। তখন ব্ল্যাক হ্যাট এসইও যখন হয়ে গেল তখন আপওয়ার্ক অ্যালগোরিদম আমাকে ব্ল্যাক হ্যাট এসইও হিসাবে ধরে নিয়ে আমাকে আমার ইমপ্রেশন ডাউন করে দিবে যে এটা ব্ল্যাক হ্যাট, হচ্ছে ভুল পন্থা অবলম্বন করছে। ফাইবারে যেমন হচ্ছে একটা গিগ ডেসক্রিপশনে লিখতে গেলে একই কিওয়ার্ডটা 3 বারের বেশি লেখা যায় না। আমি যদি 4 বার 5 বার দেই ফাইবার আমাকে বলেই দিবে আমার। জি, আপওয়ার্কে কি মানে ইমপ্রেশন দেখা যায় ফাইবারের মতো? এটা আমি জানি না, এটা ইমপ্রেশনটা দেখা যায় কি না, এগুলো ঘাটাঘাটি করিনি আসলে। সত্যি বলতে মার্কেট প্লেস নিয়ে আমার আসলে এটা ব্যক্তিগত এটা আসলে এটাকে সার্বজনীন ধরার নাই, কারণ আমি জব করি, তো জবের পাশাপাশি সংসারের পাশাপাশি আমি আসলে রাতে ওইভাবে সময় দিতে পারি না, বুঝছেন।
এই জন্যে হচ্ছে আমি মার্কেট প্লেসের ব্যাপারে ইয়াটা কম, আগ্রহ কম, ঘাটাঘাটি বন্ধ করে দিছি বেশ কিছু আগেই। তো আমরা যেখানে ছিলাম, আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আমার আউট অফ মার্কেট প্লেসে আমার ইয়াটা বেশি। আউট অফ মার্কেট প্লেসে আমি হচ্ছে অনেক হচ্ছে টেকনিক জানি, অনেক ইয়া জানি। আমার যেটা থিওরি সেটা হচ্ছে যে একটা বায়ার একটা কাজ করাবে, এই কাজ করানোর জন্য সে আপওয়ার্কে যাবে, আপওয়ার্কে গিয়ে প্রোফাইল তৈরি করবে, পেমেন্ট মেথড অ্যাড করবে, অনেক ঝামেলা করবে, তারপরে সে হচ্ছে জব পোস্ট করবে, সেই পোস্টে ফ্রিল্যান্সাররা অ্যাপ্লাই করবে, তারপরে সে হায়ার করবে। এইটার আগে ওই লোকটা মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্কে ঢোকার আগেই আমি ওই লোকটার কাছে পৌঁছে যেতে চাই। বিভিন্ন টেকনিক অবলম্বন করে আমি ওই লোকটার কাছে পৌঁছে যাব এবং যাই, গিয়ে এবং হচ্ছে সমস্যা দেখে, ওর সমস্যা ও হিসাব করতেছে, ও কাজ করাবে এরকম মনস্থির আছে, তার আগে আমি ওকে গিয়ে বলি যে দেখো তোমার তো এই সমস্যা, তোমার ওয়েবসাইটে এই সমস্যা, তোমার এইগুলো করালে তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, ইয়া করবে। তখন এইটা বলেন, সেও তো হচ্ছে খুশি হয় এবং চিন্তা করে। তো এই ক্ষেত্রে হয় কি হচ্ছে অনেক কিছু বেঁচে যায়। যেমন আমাদের এই টেকনিকটা একটু শিখাই দিন। হ্যাঁ, আচ্ছা, আমরা ওগুলো তো যাব। আউট অফ মার্কেট প্লেসে অনেক টেকনিক আছে, এগুলো আমরা হচ্ছে যদি আমাদের কর্তৃপক্ষ চায় আমরা পরবর্তীতে বসবো। যদিও এখন এটার মানে কিন্তু এই নয় আমি আপনাদেরকে মার্কেট প্লেস নিয়ে নিরুৎসাহিত করতেছি, এইটা নয়। মার্কেট প্লেসেও থাকতে হবে। যাদের 9টা to 5টা এরকম জব নাই বা ইয়া নাই, যারা ফ্রিল্যান্সিং এটাকেই হচ্ছে ফুল টাইম ইয়া হিসেবে নিচ্ছেন, তাদেরকে তো মার্কেট প্লেসের উপরে ইয়া রাখতে হবে। এখন আমার জব আছে, এই জন্যে আমি মনে করেন যে আমার একটা ব্যাকআপ আছে এবং আমাকে তো সবাই কভার করতে হবে। আপনাদেরও 24 ঘন্টায় দিন রাত, আমারও 24 ঘন্টায় দিন রাত, এর মধ্যে আমার 9টা থেকে 5টা পর্যন্ত তো চাকরি আছে। আর এই কাজ করার পরে আবার বাড়িতে ইয়া করে আবার রাতে জাগো, রাতে কাজ করো, একটু কঠিন হয়ে যায়। তখন আমি মার্কেট প্লেস থেকে মনে করেন যে ইয়া হয়ে গেছি। মার্কেট প্লেসে এখন আমি ঢুকিয়ে না, একদিনও ক্লিক করি না, ঢুকিও না, কোনো প্রোফাইলে ঢুকি না। যাই হোক, এইগুলো বলা তো আবার ফের নতুনদেরকে ডিমোটিভেট করে ফেলা, কিন্তু আপনারা ডিমোটিভেট হবেন না। আমি এটা একটা সত্য ইয়াটা বললাম আর আপনাদের কাছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে গিগ এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গিগ এসইও করতে হবে। গিগ এসইওটাতে এইখানে ডেসক্রিপশনের আমরা ওইখানে ছিলাম, যে ডেসক্রিপশনটাতেও আমাকে এমনভাবে করতে হবে। এখন একটা গিগ বা একটা ক্যাটালগ এসইও করার ব্যাপারটা অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনাদেরকে বলার কোনো দরকারই মনে করি না আমি, কারণ আপনি ভালো করেই জানেন যে একটা ওয়েবসাইট, একটা ইউটিউব চ্যানেল, একটা পোস্ট, একটা ফেসবুক পেজ বা একটা হচ্ছে গিগ বা প্রোফাইল কিভাবে উপরে আসবে, অনেকজনকে টপকায়ে কিভাবে উপরে আসবে, এটা হলো পুরাটাই এসইওর খেলা। তো এই এসইওর খেলাটা আপনাদেরকে এইখানে জায়গা মতো দেখাইতে হবে। শুধুমাত্র আপনি যে বাইরের কাজ নেবেন তারপরে করবেন তা নয়, আপনি আপনার লাইফের কাজ শুরুর আগেই আপনার দক্ষতা দিয়ে শুরু করতে হবে। আপনার প্রোফাইলকে আপনার এসইও করতে হবে। এখানে কিন্তু আর কিছুই নাই। দেখেন, প্রজেক্ট টাইটেল, তারপরে হচ্ছে আপনার রোল, আপনি কি হিসাবে কাজ করছেন ওইটা, তারপর প্রজেক্ট ডেসক্রিপশন, এখানে স্কিলস, কোন স্কিলসগুলো এখানে কাজে লাগছে। এখন আপনি এসইও এক্সপার্টে, এসইও হিসাবে তো আমার অনেক সেক্টর আছে, সবগুলোই তো এখানে আমার দরকার নাই। তো যদি কোথাও আমার র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করতে হয়, তাহলে এইখানে তো আমার টেকনিক্যাল এসইওর বিষয়গুলো চলে আসে না, রোবট ট্যাক্সের বিষয়গুলো চলে আসে না, তারপরে আরও অনেকগুলো আছে। আমিও এগুলো তো মাথার মধ্যে সবসময় কাজ করে না, যে এইগুলো আপনার ভাগ করে দিতে হবে। তো এই অনুযায়ী আপনি যখন সাজাবেন, হোক নিজস্ব ওয়েবসাইট, কিন্তু আপনি পোর্টফোলিও আপনার সাজাইতে হবে, খুবই পোর্টফোলিও সাজাইতে হবে। আমি এই যে মিটিং শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে নিজের ঢোল নিজেই পিটায় বায়ারদের কাছে একটা ভ্যালু ক্রিয়েট করি, এটা আমি আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, ছবি এখানে দিব। এখানে আমি হচ্ছে ছবি পিডিএফ বলেন, জেপিজি বলেন, এখানে দিব। আর দেওয়ার আগে আমি ওগুলা সব কিছু ফাইল এসইও করে তারপর ঢুকাবো। যেমন ধরেন, সোমাইয়া আপু, আপনার উপরে জানতো আপনার প্রোফাইল পিকচারটা আমরা দেখি। আপনার এখানে সাবমিট করলে তো হয়ে গেল। হ্যাঁ, এখানে সাবমিট করলে হয়ে যাবে, এখানে শেষ। প্রজেক্ট ক্যাটালগে আর কিছু নাই। এইভাবে আমরা একাধিক প্রজেক্ট থাকলে আমরা একাধিক হচ্ছে ইয়াতে যাব।
না ওখানে কেটে দেন, হ্যাঁ কেটে দেন। ওই যে এই যে নোটিফিকেশন পড়তে হবে, তা নোটিফিকেশন পড়ে এই যে সুমাইয়া আপু যে আপনার ছবিটা এখানে অ্যাড করছেন, প্রোফাইল পিকচারটা অ্যাড করছেন, এই প্রোফাইল পিকচারটা অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনি কি ফাইল এসইও করছেন? এখন যদি না ফাইল এসইও করে থাকেন তাহলে এইটা আপনার আপওয়ার্ক অ্যালগোরিদম আপনার প্রোফাইলটাকে উপরে আনার জন্য হেল্প করতে পারবে না। আপনি এখানে আপওয়ার্ক অ্যালগোরিদমকে প্রোফাইল পিকচারটা এসইও করি নাই ভাইয়া। হ্যাঁ এই তো এই প্রোফাইল পিকচারটা সেম প্রোফাইল পিকচারটাই আপনি আবার হচ্ছে অফলাইন এসইও কমপ্লিট করবেন, করে আবার আপলোড করবেন, বুঝছেন? মানে ইমেজ এসইও করে তারপরে হচ্ছে দেব। হ্যাঁ, এবং প্রপারলি ইমেজ এসইও করার প্রপারলি সিস্টেমটা করে তারপরে করবেন। তারপরে নিচের দিকে যান, এইখানে আপনার যে প্রোফাইল বায়ো আছে বা ডেসক্রিপশন আছে, এই যে মোড়ে ক্লিক করে এইখানে পুরো ডেসক্রিপশনটাকেও আপনাকে টেকনিক্যালি এসইও করতে হবে। টেকনিক্যালি এসইও করতে হবে। কিভাবে এসইও কিভাবে করে? অন পেজ এসইও যেভাবে করি আমরা, যে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে তোলার জন্য বিভিন্ন আমরা ব্লগ পোস্ট করি, এই পোস্ট করি, পোস্টের ভিতরে আমার কিওয়ার্ডগুলোকে, আমার রিসার্চ করা সিলেক্টেড যে কিছু কিছু কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডগুলোকে আমি সুন্দর করে প্রতিস্থাপন করে দিই। ওই কাজটা করতে হবে। তাহলে সুমাইয়া আপু এখানে আপনি নিজে বিবেচনা করবেন যে আপনার অ্যাজ এ এসইও এক্সপার্ট বা এসইও স্পেশালিস্ট হিসেবে ওই রকম যে কিওয়ার্ডগুলো দিয়ে আমার প্রোফাইল উপরে আসবে, বায়ার ফিল্টার করলে আমারটাকে সাজেস্ট করবে আপওয়ার্ক, ওই কিওয়ার্ডগুলো আমি এই ডেসক্রিপশনে ইউজ করছি কি না। তো কয়টা কিওয়ার্ড দিব? হ্যাঁ, ডেসক্রিপশনে কয়টা কিওয়ার্ড দিব? বেশি বেশি ইউজ করবেন না আপনি। বেশি কিওয়ার্ড তো অনেক আছে, কিওয়ার্ড তো হাজার হাজার কিওয়ার্ড আছে, কিন্তু আমার সব কিওয়ার্ড তো আমার দরকার নাই। আমাকে যাচাই করে বের করতে হবে, আমাকে তো রিসার্চ করতে হবে। আমরা কিওয়ার্ড রিসার্চ তো জানি, যেহেতু আমরা এসইও নিয়ে কাজ করতেছি, কিওয়ার্ড রিসার্চ করে। ভাইয়া অনেক স্যার বলছে যে এই ডেসক্রিপশনটা হচ্ছে মানে ভ্যালুলেস আর কি, এখানে হচ্ছে বায়ার এটা হচ্ছে দেখবে না। আচ্ছা, বায়ার দেখবে না, আমি তাহলে আপনাকে বলি শুধু টাইটেলটা হচ্ছে মানে একটু দরকার। আচ্ছা, এখানে ঠিক আছে, তো আমরা তো প্রজেক্ট ক্যাটালগ নিয়ে আলাপ করতেছি। এখানে আপওয়ার্ক আপনি যখন বিট করে, আপনি যখন জবে বিট করবেন, বিট করে করে কাজের উপর ভরসা করবেন, তখন হচ্ছে এইটার কোনো ভ্যালু নাই। কিন্তু প্রজেক্ট ক্যাটালগ যে আপনি বানাচ্ছেন, আপনার প্রোফাইলে দিয়ে রাখছেন, প্রজেক্ট ক্যাটালগ দিয়ে যে আপনাকে একজন বায়ার যে হচ্ছে আপনার প্রজেক্ট ক্যাটালগটাও যে দেখবে, দেখে যে তখন হচ্ছে কী করে আপনাকে অর্ডার করার জন্য আসবে, তাহলে আপনার প্রজেক্ট ক্যাটালগটা কখন আপনাকে হেল্প করবে, ওই বায়ারের কাছে কখন যাবে? যখন আপনার প্রোফাইলটা এসইও করা থাকবে এবং ক্যাটালগটা হচ্ছে ডেসক্রিপশন বা ক্যাটালগটা সব দিক দিয়ে এসইও করা থাকবে, তখন আপনার ক্যাটালগুলোই তো উপরে আসবে। নাইলে তো আপনার ক্যাটালগ একেবারে তলায় পড়ে থাকবে। বুঝেন নাই? আমাকে আপওয়ার্কের প্রথম নকটাই আসছিল ক্যাটালগ থেকে। যদিও আমি মার্কেট প্লেস নিয়ে গুরুত্ব দেই না, খুলে বসে আছি, হুট করে ঢুকে দেখি মেইলে মেসেজ আসছে, আমাকে একজন বায়ার মেসেজ করছে ওই তো ক্যাটালগ এরিয়াতে, আমার কোনো ইয়াতে না। আমি বিডে এত বিট করছি, আমাকে পাত্তাই দেয়নি। যেখানে বিট করতে যাই দেখি ভালো ভালো ফ্রিল্যান্সার। ক্যাটালগ এরিয়া বলতে আপনি কি এই ডেসক্রিপশনের এরিয়াটা বোঝাচ্ছেন? আপনার প্রজেক্ট ক্যাটালগ আছে না, নিচে যান। ও এই যে পোর্টফোলিও প্রজেক্ট ক্যাটালগ, এই যে পোর্টফোলিও আছে না, হ্যাঁ, এই পোর্টফোলিওটাও আমার এসইও করার দরকার। কারণ আমার প্রোফাইলের ভিতরে যা কিছুই আছে সব কিছুকেই সুন্দর করে এসইও ফ্রেন্ডলি করতে হবে। এই যে আরও নিচে আছে প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগ হচ্ছে এই যে প্রজেক্ট ক্যাটালগ, এখানে আমরা তৈরি করে দেখব। আচ্ছা, আমরা পোর্টফোলিও একটা করা দেখলাম, আমরা বুঝতে পারলাম যে ওইভাবে পোর্টফোলিও অ্যাড করে। আমরা বাস্তবেও আপনারা ট্রাই করবেন, কারো কোনো সমস্যা দেখা দিলে সমস্যা নাই, আমরা ওটা সমাধানের চেষ্টা করব। এখন প্রজেক্ট প্রজেক্ট ক্যাটালগটা দেখি, প্রজেক্ট ক্যাটালগটা দেখি নিচে যান প্রজেক্ট ক্যাটালগে। আচ্ছা উপরে যান, প্রজেক্ট ক্যাটালগে ম্যানেজ প্রজেক্টটা করেন, ক্লিক করেন। এই যে ক্রিয়েট এ প্রজেক্ট দেন ক্লিক করেন। করতে থাকেন না, কি হবে দেখা যাক। এই দেখেন, এই প্রজেক্ট ক্যাটালগ আর ফাইবার এবং কেওয়ার্কের গিগ সেম জিনিস, একদম সেম, শুধুমাত্র সিস্টেমটা আলাদা। চাচাতো ভাই মনে করেন।
এইখানে এইখানে এই যে দেখেন, টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ উইল ডেলিভার অ্যান্ড হাউ ইট বেনিফিটস দেম। এইখানে এই যে ইউ উইল গেট পর্যন্ত লিখাই থাকবে প্রজেক্টটা টাইটেলের মতো, যেমন ফাইবারে যেমন থাকে যে আই উইল ডু, হ্যাঁ এইখানে থাকবে ইউ উইল গেট। এরা করছে কি, এরা একটু চেঞ্জ করে দিছে, একজন আরেকজনকে অনুসরণ করে, তো ওই আর কি, যে ইউ উইল গেট আপনি পাচ্ছেন, কি পাবে, কি সেবা দিবেন, এখানে একটা দিছে দেখেন। তো এইখানে আপনি যেমন ফাইবারে যেমন দিবেন যে আই উইল ডু অন পেজ এসইও ফর ইউর ওয়েবসাইট, বা আই উইল ডু অন পেজ, অফ পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও ফর ইউর ওয়েবসাইট র্যাঙ্কিং, এই তো এরকম। তো এইখানে আপনি পাচ্ছেন, এইভাবে আপনি বাক্যগুলো সুন্দর করে সাজায় দিবেন, অনেক ক্যাটালগ দেখেও দিতে পারবেন, আপনারা আরও ভালো বানাইতে পারবেন ইংরেজিতে। যে ইউ উইল গেট এ, আমি যে কী যেন দিছিলাম এগুলো খেয়ালও নাই, যে আপনি একটা এখানে ধরেন একটা আমরা দেই যে ইউ উইল গেট মনে করেন যে অন পেজ নিয়ে ভালো একটা র্যাঙ্কিংয়ের দিবেন, এরকম একটা টাইটেল বানান দেখি কি হয়। ইউ উইল গেট আ কমপ্লিট অন পেজ এসইও। এই তো হচ্ছে, তো দেন লেখেন, ওইটাই লেখেন দেখি, ইউ উইল গেট এ কমপ্লিট এসইও সার্ভিস ফর ইউর ওয়েবসাইট, নাকি অন পেজ এসইও সার্ভিস। ইউ উইল গেট এ কমপ্লিট অন পেজ এসইও সার্ভিস ফর বেটার র্যাঙ্কিং, ফর টপ পেজ র্যাঙ্কিং, বা ফর গুগল র্যাঙ্কিং, বা যেটাই হয় আর কি, যেভাবে মানানসই হয়। আচ্ছা স্যার, জি, আমি মানে এই জায়গায় আমরা যদি পুরোটা, যেমন আপু পুরা এসইওটা দিতেছে না যে কমপ্লিট এসইও সার্ভিস, ওইটা না দিয়ে যদি স্পেসিফিক এক একটা আইটেম ধরে দেয়, তাহলে ওইটাতে বেশি ভালো হয় না এইটাতে বেশি ভালো হয়? স্পেসিফিক আছে, কমপ্লিট অন পেজ এসইও, নট কমপ্লিট এসইও। হ্যাঁ, কেন দিবেন না, আপনি তো একাধিক ক্যাটালগ তৈরি করতে পারবেন, এক একটা ক্যাটালগে ক্যাটালগ কি মানে আমরা যে রকম ফাইবারে গিগ দেই এক একটার উপরে, তো এখানেও কি আমরা এক একটার উপরে এক একটা দিব? হ্যাঁ, এইটাই তো ক্যাটালগটা আমরা বুঝি না, ক্যাটালগটা ভাগ করে দেওয়া, আমার এক একটা কাজের জন্য এক একটা ক্যাটালগ থাকবে, অন পেজের জন্য একটা, অফ পেজের একটা, টেকনিক্যাল এসইও একটা, র্যাঙ্ক ম্যাথের জন্য একটা থাকতে পারে। হ্যাঁ, কয়টা দেওয়া যাবে, এখানে কি নির্দিষ্ট আছে? ওইখানে দেখতে হবে, ফাইবারে তো মানে প্রথম দিকে 7টা দেওয়া যায়, এখানে যে কয়টা দেওয়া যাবে দেখতে হবে। ফাইবারে তো 4টা ক্লিক দেওয়া যায়, এখন 4টা করে দিছে না? হ্যাঁ 4টা ক্লিক দেওয়া যায়। আচ্ছা, এইখানে এইটা সঠিক সংখ্যাটা আমার জানা নাই, ওটা দেখলে তাই বোঝা যাবে, ওইখানেই থাকবে। রিসার্চ করতে হবে। আচ্ছা, তারপরে এইখানে যে ক্যাটাগরি, এই যে আপনার সার্ভিস ক্যাটাগরি, আপনি যে এই কাজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে দেখেন, এখানে কিন্তু এই যে এই ক্যাটাগরি সিলেকশনের ব্যাপারটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ। যদিও এসইওটা মার্কেটিং এসইও, অন পেজ এসইও, এইটাই হচ্ছে, হ্যাঁ এই যে এটা দেন, ক্লিক দেন, সিলেক্ট করেন মার্কেটিং, কমপ্লিট অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও একসাথে দেন। দেন যদি এখনই 100% করতে চান না, তাহলে একটু সময় লাগবে আবার, তবে একটু মনে করেন যে এলোমেলো হোক, কিন্তু একটা বানায় রাখতে চান তাহলে করেন, সমস্যা নাই, পরে আপনি এডিট করতে পারবেন। এটা কি পরে এডিট করা যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, প্রজেক্ট অ্যাট্রিবিউটস, ইন্ডাস্ট্রি, choose up to 25। দেন এখানে কোন ইন্ডাস্ট্রির ইয়াগুলা নিয়ে আপনি হচ্ছে এই জায়গার ইয়াগুলাতে কাজ করবেন। দেন রিয়েল এস্টেট, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি, তারপরে হেলথ অ্যান্ড ফিটনেস। ভাইয়া একটু আমি আমার দরজাটা খুলে দিয়েছি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, এই যে পোর্টফোলিও যেমন ইমেজ দিলে তো ডিটেলসে যে ওটা এসইও করা যায়, বাট আমরা যে ধরেন একটা প্রজেক্ট করলাম, হ্যাঁ, তো ওইটা যদি আমি পোর্টফোলিওতে সাবমিট করি,
তো ওইটাতে একটা ফোল্ডারের মতো, তো ওইটা কিভাবে এসইও করবো স্যার? কোনটা ওই ইমেজটা? আপনি যখন ওই যে পোর্টফোলিওতে আপনি ইমেজগুলো ইউজ করবেন না, আপনার স্ক্রিনশটগুলা, মানে ইমেজ একটা প্রজেক্ট মানে একটা ওয়েবসাইট পুরা বানাইলাম, লিংক দিয়ে দিবেন পুরো ওয়েবসাইটে যে বার্তাটা হোস্ট করে স্যার হয়েছে কি স্যার, এখানে আপনি তো স্যার এই যে আমাদের এসইও সম্পর্কিত দেখছেন, আপনারা স্যার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ওনারা বলতে চাচ্ছেন যে আমরা তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা একটা ওয়েবসাইট তৈরি করার পর ওইটাকে কিভাবে পোর্টফোলিওতে অ্যাটেন্ড করার সময় আর কি এসইও করবো, একটা ফোল্ডার টাইপের থাকে, এটা বলতে চাচ্ছেন? স্যার আমি বলতে চাচ্ছি ওটা ফোল্ডার টাইপের থাকে, তো ওইটাকে স্ক্রিনশট দিয়ে নিব। হ্যাঁ স্ক্রিনশট, আপনি কোনো কিছুই হচ্ছে অ্যাকচুয়াল দিবেন না কখনো, সব কিছু স্ক্রিনশট দিবেন সব কিছুই। যেমন ওখানে আপনি যদি পিডিএফ ফাইল দেন, আবার মনে করেন যে স্যাম্পল প্রজেক্ট, এই যে আমি আপনাকে বলে রাখি, একটা বায়ার আপনাকে একটা স্যাম্পল প্রজেক্ট দিছে, বলছে যে তুমি আমাকে একটু কাজ করে দেখাও, আমি দেখি তুমি কাজটা পারো কিনা, তারপরে আমি তোমাকে দিচ্ছি। মনে করেন যে ডাটা এন্ট্রির কাজের একটা, আমি একটা বলি লিড জেনারেশনের একটা কাজ, বলছে তুমি আমাকে 100টা হচ্ছে ডেন্টিস্টের হচ্ছে ঠিকানাটা দাও, একটা স্যাম্পল প্রজেক্ট আমি দেখি কাজ পারো কিনা, পারলে পছন্দ হলে তারপরে দেব। এখন আপনি কাজটা করে ফেলে এক্সেল শিটে আপনি ডাটাগুলো রাখছেন, এখন আপনি কি জমা দিবেন? এক্সেল শিটটা ওকে মেইল করে দিয়ে দিবেন? আপনি এক্সেল শিটটা মেইল করে দিবেন না, আপনি ওই শিটটা ওপেন করে ওখানে স্ক্রিনশট নিয়ে তারপরে ওকে দিবেন। ওই স্ক্রিনশটটা ও কাজে দিতে পারবে না, এক্সেল শিটটা আপনি যদি ওকে দিয়ে দেন তাহলে তো ওই কাজটা ও কাজটা পায়ে গেল, এই স্যাম্পল প্রজেক্ট দিতে গিয়ে ফ্রিতে ও হচ্ছে কাজ নিয়ে চলে গেল, এখন আপনাকে না পেমেন্ট করলেও তার চলবে। আপনি যে কাজ করতেছেন, আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের, যে ধরেন একটা আপনি ওয়েব ডিজাইনের কাজ করতেছেন, এখন একটা ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছেন, তাহলে ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছেন, এই কাজটা যে পারেন এইটা বুঝাইতে গেলে এই প্রজেক্ট ক্যাটালগ তৈরি করার জন্য আপনাকে ওয়েব ডিজাইনের যে প্রত্যেক ধাপে বা গুরুত্বপূর্ণ ধাপে, যে ধাপগুলোতে বোঝা যায় যে আমি কাজ করতেছি, বায়ার বুঝতে পারে যে হ্যাঁ এই যে এই ধাপের পিকচার, যেমন হচ্ছে আমি সি প্যানেলে ঢুকছি, তাহলে সি প্যানেলে ঢুকতে পারতেছি, ওইখানে আমার একটা স্ক্রিনশট নিলাম, ওই স্ক্রিনশটটাকে আমি হচ্ছে অফলাইন এসইও করব। তারপরে আমি কি করব, একটা প্লাগইন অ্যাড করতেছি, একটা থিম হচ্ছে ইনস্টল করতেছি, ওইখানেও আমি নিলাম। তারপরে হচ্ছে আমি যে একেবারে হোম পেজ ডিজাইন করতেছি, হোম পেজে আছি, ওইখানে একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে লাইট শট নিয়ে বিভিন্ন জিনিসগুলো দেখাই দিব এবং লিখে দিব যে সি প্যানেল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জিনিসগুলো এভাবে লিখতে হয়, এভাবে লিখে মানে যে কয়টা পেজ আমি নিলাম সেই কয়টা পেজ মানে এসইও করে তারপর দিতে হবে। হ্যাঁ, আমি যতই স্ক্রিনশট নিব মানে ছবি নিব, কোনো ছবি বা ভিডিও কোনো কিছুই আমি অফলাইন এসইও না করে আমি ভার্চুয়াল জগতে সাবমিট করব না। যদি না করে আমি যদি সাবমিট করি তাহলে আমি যে একজন এসইও এক্সপার্ট এটা আমার ওই পরিচয় বহন করে না। ফাইল এসইও করাটা গুরুত্বপূর্ণ। ইভেন আপনার লিঙ্কডইন যে আছে, আপনার লিঙ্কডইনে আপনি তো ওখানে নিজের ঢোল নিজে পিটান, সবাই নিজের ঢোল নিজে পিটায় লিঙ্কডইনে, আমি করছি, এই কাজ করলাম, ওই কাজ করলাম। এটা দেওয়ার মানে কি? দেওয়ার মানে হলো আমার লিঙ্কডইন কানেক্টস যারা আছে ওইখানে আমার সম্ভাব্য বায়ার আছে, যারা হচ্ছে আমার ওই পোস্টগুলো দেখে বুঝবে যে এ হচ্ছে কাজ করে। তো ওইখানে আমি একটা ছবি দিলাম যে নতুন কী করে অমুক ওয়েবসাইটের কাজটা নতুন একটা প্রজেক্ট সাবমিট করলাম, এইমাত্র কমপ্লিট করে দিলাম। তাই ওখানে যে কমপ্লিট করলাম পোস্টটাতে আমি ছবি অ্যাড করি, তাহলে যেই পিকচারগুলো অ্যাড করব ওই পিকচারগুলো তো ওই ওয়েবসাইটের কাজ করতেছি এরকম ভিতরের ছবি, তাহলে ওই ছবিগুলোকে আমি অফলাইন এসইও না করে যদি আমি লিঙ্কডইনে পোস্ট করি তাহলে কি আমাকে এসইও এক্সপার্ট বলা যায়? এটাকে বিবেকে খাটে? কখনোই খাটে না। এইটাই হচ্ছে বিষয়। ভার্চুয়াল জগতে যে কোনো ফাইল যখনই আমি নিয়ে যাব বা দিব, সাবমিট করব বা ছাড়ব, ওইটা অবশ্যই হচ্ছে আমাকে অফলাইন এসইও কমপ্লিট করে তারপরে ছাড়ব। এইটাই হলো এসইও এক্সপার্টের বৈশিষ্ট্য হওয়া উচিত। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইখানে হলো ক্যাটাগরি সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিয়ে তারপরে নিচে যাই। কি দেয়া লাগবে? কয়টা দিলে হবে না?
আপনি দিতে থাকেন না, যত আপনি কোন কোন ফিল্ডে আপনি হচ্ছে এগুলা কাজ করবেন, HR বিজনেস সার্ভিসেস, এই সেক্টর, এগুলো হলো সেক্টর, মানে কোন সেক্টরের ওয়েবসাইটগুলোর জন্য আপনি অন পেজ এসইও করতে পারেন বা করবেন, এরকম আর কি, যে এই ক্যাটালগের আন্ডারে। যাই হোক, এগুলা দিলাম, হয়েছে, আর না দিলে হবে। ধরেন তারপরে ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করতে পারেন। এটা ল্যাঙ্গুয়েজ মানে এমনটা নয় যে কী করে আমি কথা বলতে পারি ওই ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু না। এটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে আপনি অন পেজ এসইও করতে পারেন সেইটা দিবেন এখানে। আচ্ছা, সার্চ ট্যাগস, সার্চ ট্যাগসটার মানে বুঝি তো আমরা নাকি, এটা কোন ট্যাগস? যে টার্মগুলো দিয়ে সার্চ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা একটু খালি হ্যাশট্যাগ তো কিওয়ার্ড বলতে গেলে, তাই তো? এখানে হচ্ছে এসইও রিলেটেড ট্যাগগুলো আর কি। এই তো সবারগুলাই ঠিক, যে যেটা বলছেন সবগুলাই ঠিক হয়েছে। সার্চ ট্যাগটা হচ্ছে এটা কিওয়ার্ড বা ট্যাগ, একটা বায়ার কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে আমার এই ক্যাটালগটা ওই বায়ারের সামনে যাবে, ওই ইয়াগুলা। তাহলে এইখানে আমি যদি এইখানে ক্যাটালগ তৈরি করি ওয়ান পেজ এসইওর, শুধুমাত্র অন পেজ এসইও সার্ভিসের জন্য ক্যাটালগ তৈরি করতেছি, এখানে আমি যদি হচ্ছে টেকনিক্যাল এসইওর যদি ট্যাগ ইউজ করি, তাহলে কি আমার কাজে দিবে না। এই জিনিসগুলো বুঝে এখানে অন পেজ এসইও, এখানে দেন অন পেজ এসইও, তারপরে অন পেজ এসইওর মধ্যে কি পড়ে, র্যাঙ্ক ম্যাথ পড়ে না? হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ, তারপরে ইয়োস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ তো আসে না। আচ্ছা, এটা ট্যাগের ইয়াতে আমাদের ইয়া হচ্ছে হয়তো লেখার ইয়াতে। আচ্ছা যাই হোক, যেটা দিয়ে দেওয়া যায় ওইটা দিয়ে দেন। অন পেজ এসইও, তারপর ইয়োস্ট এসইও আসে কিনা। স্যার এই সার্চ ট্যাগটা বুঝিনি স্যার। এই সার্চ, আপু কোন ডিপার্টমেন্টের আগে বলেন তো? ওয়েব। হ্যাঁ, এইটাই, এই জন্য হচ্ছে আপনি সার্চ ট্যাগ বুঝতেছেন না, এসইওর সবাই বুঝতেছে। সার্চ ট্যাগ হচ্ছে কি, সার্চ ট্যাগ হচ্ছে পিতৃপরিচয়ের মতন, মানে লেবেলের মতন। মনে করেন যে এই যে আমাদের জামা কিনি না, আমরা জামা কাপড়ের মধ্যে দেখবেন আমাদের ছেলেদের এবং মেয়েদের টি শার্টের মধ্যেও থাকে, টি শার্টের বাম পাশে বা বাম পাশে ভিতর দিকে একটা ফ্ল্যাগ থাকে না, একটা লেবেল থাকে না, এটাকে মেইন লেবেল বলে। অনেক সময় শার্টের গলার মধ্যে একটা হচ্ছে লেবেল থাকে, তো ওই লেবেলটা দেখলেই কিন্তু বোঝা যায়, ওইখানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ বা অমুক কোম্পানি এরকম। তো এই সার্চ ট্যাগ হচ্ছে কি, নাম ধরে ডাকা। আবার এটাকে আপনি আপনার ক্লাসের রোল নম্বরও বলতে পারেন। মনে করেন এইখানে আমরা এখন 21 জন বা 23 জন আছি, এই 23 জনের মধ্যে আমাকে এখন দরকার হচ্ছে নূরজাহান আপাকে দরকার। তাহলে নূরজাহান আপাকে আমি একটা কথা বলতে চাই, তাহলে এইটার জন্য আমি কি করলে শুধুমাত্র নূরজাহান আপাই কথা বলবে, আপনি বলেন দেখি। স্যার নাম ধরে ডাকলে, এই ট্যাগ হচ্ছে নাম ধরে ডাকার মতন। এই ট্যাগ বা এগুলোকে কিওয়ার্ড আমরা বলে থাকি, ট্যাগ বা কিওয়ার্ড ওখানে বলতে সার্চ ট্যাগ, মানে এইখানে আমি যেই শব্দগুলো ইউজ করব এগুলাকে কিওয়ার্ড বলা হয়, ট্যাগও বলা হয়। মানে কিওয়ার্ড হচ্ছে, কিওয়ার্ড তো হবে না, এটা হবে কিওয়ার্ডস, এস যোগ হবে, মানে এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে হচ্ছে একটা কিওয়ার্ড তৈরি হয়। কিওয়ার্ড মানে হচ্ছে যে এইখানে আমি যেই শব্দগুলো ইউজ করতেছি, এই যে যেমন প্রথমে যেমন আপু লিখছে অন পেজ এসইও, তারপরে ক্রস চিহ্ন, মানে এই অন পেজ এসইও এইটা একটা ট্যাগ বা এইটা একটা কিওয়ার্ড। কোনো বায়ার যদি অন পেজ এসইও লিখে সার্চ দেয়, তখন আমার এই ক্যাটালগটা ওই বায়ারের সামনে যাবে, এইটাই আমি বুঝাচ্ছি। তারপরে 2 নম্বরে লিখছি কি ইয়োস্ট এসইও, তাহলে ইয়োস্ট এসইও লিখে সার্চ দিলেও এই ক্যাটালগটা তার কাছে যাবে। টেকনিক্যাল এসইও লিখে সার্চ দিলেও তার কাছে যাবে। এখানে আমি ম্যাক্সিমাম 5টা ট্যাগ ইউজ করতে পারবো। তা আপনার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার যে কোন বিষয়গুলো নিয়ে সার্চ দিলে হচ্ছে বাইরেরা আপনার কাজ সার্ভিস নেওয়ার জন্য কোন বিষয় দিয়ে মার্কেট প্লেসে সার্চ দিতে পারে, ওই বিষয়গুলোকে আপনি আগে খুঁজে বের করবেন, তারপরে ওইখানে লিখবেন। স্যার এখানে এটা কি, যেটা আমি পোর্টফোলিওটা দিচ্ছি, যেটার জন্য এখন এটা করতেছি, এটার সাথে রিলেটেড থাকবে নাকি, মানে আমার পুরা পোর্টফোলিওর জন্য? না, এটা তো ক্যাটালগ, এটা ক্যাটালগ। আপনার তো
ওয়েব ডেভেলপমেন্ট ফ্যাকাল্টির মধ্যে তো অনেক সার্ভিস আছে না? হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে সার্ভিসের মধ্যে তো ভাগ আছে, সেই ভাগগুলাই হচ্ছে এইখানে আপনি ইয়া করে দিবেন। এইখানে যে ক্যাটালগটা তৈরি করবেন সেই ক্যাটালগ অনুযায়ী আপনি ট্যাগগুলা দিবেন এখানে। যেমন আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি, মনে করেন যে গরুর মাংস রান্নার রেসিপি, তাহলে আমি দেখতে চাচ্ছি গরুর মাংস রান্নার রেসিপি, তো ওইখানে তো হচ্ছে খাসির মাংস রান্নার রেসিপির ভিডিও আমার সামনে আসবে না। আমি যখন সার্চ দিব যে গরুর মাংস রান্নার রেসিপি, তখন গরুর মাংস রান্নার রেসিপি আমার কাছে আসবে, তখন কিন্তু আমার কাছে ফানি ভিডিও আসবে, সাজেস্ট করবে না। তো ওই যে যেইগুলা দিয়ে আমরা সার্চ দিই ওইগুলাকে ট্যাগ বলা হয় বা কিওয়ার্ড বলা হয়। স্যার সেটা বুঝতে পারছি, কিন্তু এটা একটা পোর্টফোলিও আপু করে দেখাচ্ছে না? হ্যাঁ। তো এটার জন্য কি এই 5টা ট্যাগ মানে ওই পোর্টফোলিওটা রিলেটেড? হ্যাঁ 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 5টা, ম্যাক্সিমাম 5টা। আচ্ছা র্যাঙ্ক ম্যাথ বাদ দেন। র্যাঙ্কটা তো আসে না, তো আরেকটা কি দেব? আচ্ছা ওয়ান পেজ এসিও, ইয়োস্ট এসিও, টেকনিক্যাল এসিও, অন পেজ এসিও রিপোর্ট না, তবে এখানে ইয়া দিয়ে দেন, কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেন। এসইও অডিট দিতে পারি। দেন এটা দিব 7 হ্যাঁ কন্টিনিউ। হ্যাঁ 7 কন্টিনিউ দেন, সমস্যা নাই। এটা ফাইনালি সাবমিটের আগে ড্রাফট মোডে থাকবে, আমি যদি নাও ইয়া করি তারপর ওইখানে যাবে। আচ্ছা এইখানে হলো প্রাইস অ্যান্ড স্কোপ, এই যে এই ইয়াতে প্রাইস অ্যান্ড স্কোপ এই জিনিসটা একটু বুঝতে হবে, এই জিনিসটা কঠিন, আমার কাছেও এখনও অজানা লাগে। আচ্ছা প্রাইস অ্যান্ড স্কোপ এটা হচ্ছে ওই যে ফাইবারে গিগের হচ্ছে ইয়ার প্রাইসিংয়ের সেক্টরটার মতো, বুঝতে পারছেন? সেম জিনিস এখানেও প্যাকেজ করা যায়। এখানে দেখেন 3টা সেক্টর আছে প্যাকেজ করার, স্টার্টার, স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্স, 3টা প্যাকেজে। এইখানে আপনি হচ্ছে কাস্টম টাইটেল হচ্ছে স্টার্টার প্যাকেজে মানে বেসিক প্যাকেজ, এই ফাইবার গিগের বেসিক প্যাকেজের সাথে স্টার্টারের তুলনা করেন, যে স্টার্টারে বা বেসিক প্যাকেজে ওই টাইটেলটা কী হবে। যেমন ধরেন আমি সাধারণত দেখি সিলভার, গোল্ড, ডায়মন্ড বা এরকম আর কি, এইভাবে ইয়া করে দেই যে সিলভার প্যাকেজ বা গোল্ডেন প্যাকেজ, ডায়মন্ড প্যাকেজ বা এরকম কিছু একটা দেই। বেসিক কোনো নাম দিব, যে কোনো নাম দিব, স্টার্টার, স্ট্যান্ডার্ড ইত্যাদি। হ্যাঁ এরকম করে দিতে পারেন। এখানে আপনি দিতে পারেন বেসিক বা সিলভার, গোল্ডেন, ডায়মন্ড এরকম দিতে পারেন, সিলভার প্যাকেজ, গোল্ডেন প্যাকেজ, ডায়মন্ড প্যাকেজ এইভাবে দিতে পারেন। তারপর কাস্টম ডেসক্রিপশন, এখানে প্যাকেজ আপনি এখানে দিয়ে দেন না, মনে করেন আমরা তাড়াতাড়ি করে শেষ করার জন্য একটু দেন সিলভার, প্লাটিনিয়াম, হ্যাঁ এভাবে দেন, সিলভার এভাবে দেন। আপনার কি মনে চায়, গোল্ডেন দিবেন না ডায়মন্ড দিবেন? দেন। স্যার কতক্ষণ কন্টিনিউ করবেন? এইটাই তো তাড়াতাড়ি করে এখানে শেষ করে দিই, এইটা এই একটা ক্যাটালগে শেষ করে দিই। 11:30 বেজে গেল অলরেডি, রোজার দিন। দেন। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি ভাই, হ্যাঁ রেকর্ড হচ্ছে ভাইয়া। কাস্টম ডেসক্রিপশনে কি দেব ভাইয়া? এটা হলো কাস্টম ডেসক্রিপশন ওই যে ইয়ার আপনার হচ্ছে ওই ফাইবার গিগের হচ্ছে গিগ ডেসক্রিপশনের মতো, যে এই ক্যাটালগের আন্ডারে কেউ যদি সিলভার প্যাকেজটা নেয় তাহলে সিলভার প্যাকেজটা নিলে এর মধ্যে কি কি থাকতেছে, কি করে দিচ্ছেন ওরকম। তারপরে কেউ যদি স্ট্যান্ডার্ড প্যাকেজটা নেয় ওইটা লিখে দিবেন, এখানে 80 ক্যারেক্টার্সের মধ্যে লিখতে হবে, হ্যাঁ। আর টাইটেলটা 30 ক্যারেক্টার্সের মধ্যে লিখতে পারবেন। ওইটা যেমন হচ্ছে ওই যে ফাইবার গিগে আমরা লিখি না যে আই উইল কমপ্লিট হচ্ছে আই উইল এসইওর ক্ষেত্রে ওইখানে তো আমরা এভাবে দিব কি যে মানে আমরা যদি অন পেজে যদি ক্লিক দেই তাহলে অন পেজ ফর ওয়ান পেজ বা টু এটাই টু পোস্ট সাথে quite হ্যাঁ এসইও কিছু বা কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ 3 দিনের মধ্যে ডেলিভারি করা। হ্যাঁ না, ডেলিভারি টাইম নিচে ওইখানে আপনি দিবেন যে আপনি কয়টা পেজ বা কয়টা পোস্ট এসইও করে দিচ্ছেন, হ্যাঁ এই জিনিসগুলা কতগুলা করে দিচ্ছেন। এইটা বেসিক সিলভার প্যাকেজে হচ্ছে বেসিক প্যাকেজের দাম কমে 2টা পাতা আপনি ওর এসইও করে দিচ্ছেন,
তাহলে এইটা যদি এই প্যাকেজ যদি নেয় তাহলে 2টা পেজ, তারপরে গোল্ডেন প্যাকেজে এখানে গেলে দেখা গেল কি 10টা পেজ, তারপরে ডায়মন্ড পেজে ওখানে গেলে কি 20টা পেজ, এরকম যে আমি করে দিচ্ছি। আচ্ছা, দিয়ে তারপরে ডেলিভারি ডেজ, কয়দিনে ডেলিভারি দিচ্ছেন। তারপরে এই যে নাম্বার অফ পেজেস অপটিমাইজড, এখানে লেখা আছে দেখেন পেজে, এখানেও নাম্বারও দেওয়া যাবে, এখানে ফাইবারও ওখানে থাকে, ফাইবারও থাকে। এই উপরে লেখা না লেখাটা গুরুত্বপূর্ণ না, কিন্তু লিখলে অনেক সময় হয় কি ওইটা হচ্ছে মোটা অক্ষরে আসে। লেখাটা বেটার আর কি। হ্যাঁ, লিখে দিলে মোটা অক্ষরে আসে এবং ওইটা উপরে ভাসে এবং হচ্ছে দেখতেও ভালো লাগে, ওইটাতে খুব দ্রুত ধারণা চলে আসে এক নজরে। নাম্বার অফ পেজ আপনি দিয়ে দেন, 2টা পেজ বলছেন তাহলে 2 পেজ, 10 পেজ তাহলে এখানে 10টা পেজ, এইভাবে বলে দিবেন। তারপর নাম্বার অফ কিওয়ার্ড রিসার্চ, এই যে কিওয়ার্ড রিসার্চ ওইখানে ট্যাগের ওইখানে কিওয়ার্ড রিসার্চ দিতে বলছিলাম একটা, হ্যাঁ এখানে নাম্বার অফ কিওয়ার্ড রিসার্চ, এই 2টা পেজের জন্য কয়টা কিওয়ার্ড আপনি রিসার্চ করে তাকে দিবেন এই যদি প্যাকেজটা নেয় সেটা। এইগুলো আমরা বুঝে যাব, এগুলো একটু ঘাটাঘাটি করতে করতে বুঝে যাবে। 1টা 2টা ক্যাটালগ এবং গিগ যখন আপনি ফাইবারের গিগ রিসার্চ করতে করতে বুঝে যাবেন কোনটা কি। আচ্ছা, নাম্বার অফ কিওয়ার্ড লিস্ট ওইটা কি রিসার্চ? হ্যাঁ, নাম্বার অফ কিওয়ার্ড রিসার্চ মানে এই বেসিক প্যাকেজটা নিলে আপনি ওই বায়ারে 2টা পেজের জন্য কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। হ্যাঁ, এটা দেন 5টা, মনে করি এরকম অ্যাডজাস্ট করে দে 5টা বা 10টা, বা 2টা পেজের জন্য কয়টা লাগে। প্র্যাকটিকের জন্য যদি 5টা দেয়, এটার জন্য 10টা। হ্যাঁ, এখানে কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে কোন প্যাকেজে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এরকম করেই তো। ফাইবারে তো নরমালি এরকমই দিতে আসলে। হ্যাঁ, এরকমই আর কি, এরকমই সমস্যা না। এটা প্রাইসিংগুলা অনেক স্যার আরও ভালো বলতে পারবে। হ্যাঁ, প্রাইসিংগুলা কোনটার জন্য কত চার্জ করা যায় অনেক স্যার বেশি বলতে পারবে, উনি বেশি প্রজেক্টে কাজ করছে, উনি ভালো বলতে পারবে কোনটার জন্য কোনটা। প্রাইসিংটাই সমস্যা ভাইয়া, মানে কোনটার জন্য কত প্রাইস দিব এই প্রাইসিংটা বেশি সমস্যা হয়ে যায়। সর্বনিম্ন $5 থেকে শুরু, তো আপনি 10, 20, 100 হ্যাঁ, এই যে সার্ভিস টায়ার অপশনে এখানে দেখেন কোন কোন জিনিসগুলো, ওই পেজটা তো অপটিমাইজ করে দিব, কি কি থাকবে এখানে থাকলে এগুলো আমরা টিক দিব, কোনটা আমি করে দেব। তাহলে একটা টাইটেল অপটিমাইজেশন তো থাকতেছেই, তারপরে H1 H2 করব, টাইটেল অপটিমাইজেশন, ট্যাগস থাকবে, মেটা ডেসক্রিপশন দেন না, টিক মারেন। হ্যাঁ, এই যে তারপরে এইটাতে হলে বেশি থাকবে, এটাতে একটু কম থাকবে, এরকম। ধরেন যে বেসিক প্যাকেজে স্কিমা মার্কআপের কাজ করে দেওয়ার কোনো মানে হয় না, ঠিক না? মেটা এটা স্কিমা মার্কআপ করব না, মেটা পেজ অডিট করা যাবে না, দরকার নেই। এখন ডায়মন্ড প্যাকেজে ওকে সবগুলাই দিয়ে দেবো, এখানে সবই করলাম। হ্যাঁ, এরকম। এখন হচ্ছে প্রজেক্ট প্রাইস, এখন বেসিক প্রাইসটা কত হবে, 2টা পেজের কাজ করে দেব কত হবে, 2টা পেজের জন্য কত হবে। এটা মনে করেন যে 2টা পেজ করব তাহলে $30 দিলাম। এত বেশি আমরা নিও না, এত বেশি দিব 10 করে 20 দেন, 10 করে 20 দেন, 10 কিংবা 15টাই মনে হয় বেটার। হ্যাঁ দেন, 15 দেন। ওই যে বললাম প্রাইসিংটা অনেক স্যারের কাছে শুনে নেবেন, মার্কেট প্লেসে প্রাইসিং। হ্যাঁ, স্যার একটু বেশি দিতে বলে, 15 দেই। দেন 15 দেন। এখানে যেহেতু ফুল প্যাকেজ, এখানে কপি দিলাম অনেকগুলো না। এই মার্কেট প্লেসের সম্পর্কে শুনেন, মার্কেট প্লেসে অনেকে মনে করে ল প্রাইস দিলে আমি কাজ দ্রুত পাবো। ল প্রাইস দেওয়া মানে নিজের ভ্যালু নিজের নিচে নামানো। বাইরেরা তখন হিসাব করে কি এত কম টাকা, তার মানে এবারটা কামই জানে না। হ্যাঁ, হিসাবটা হলো এরকম। নতুন হিসেবে হচ্ছে বেশি প্রাইস দিতে আবার ভয়ও লাগে না, খুব বেশি না, সামঞ্জস্য রাখতে হবে। হ্যাঁ, মানে সামঞ্জস্য না, কিন্তু একদম ল প্রাইস কখনো দিবেন না। তারপরে এই মার্কেট প্লেসে যায় দেখি, ওই যে freelancer.com বেশি দেখা যায়, ওখানে তো সব দেখা যায় কে কততে বিট করে। ওইখানে কিন্তু দেখা যায় যে freelancer.com বিট করলে ওইখানে দেখা যায় যে কে কত একটা প্রজেক্ট বাইরে দিছে, যে এটা $200 প্রজেক্ট, ওইখানে দেখা যায় যে ইন্ডিয়ার পাবলিক যায় বলে দিছে ওইখানে যে $180 করে দেবো, পাকিস্তানের একজন করছে 100-তে করে দেবো, বাংলাদেশে একজন যায় করছে আমি $30 করে দেবো। কারণ এখন দেখা গেছে $200 প্রজেক্ট বড় জোর 2 দিন লাগবে, এখন হিসাব করতেছে 2 দিনের কাজ বা সবাই পারবে 2 দিনেই,
কিন্তু বাংলাদেশে হিসাব করে যদি $30 করি, $15 মানে 1500 টাকা দিন, বাপরে বাপ, 1500 টাকা দিন মানে তো মেলা ইনকাম। কিন্তু এটা হচ্ছে নিজের ইয়াটাকে ডিক্রিজ করে দেয়। এই জন্য তো বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরটা আমাদের আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে, আমাদের নিজেদেরই কারণে। আচ্ছা, আমরা নিচে যাই, চুজ অ্যাডভান্স অপশনাল। এখানে অপশনাল মানে বুঝতেই পারতেছেন, হ্যাঁ, অপশনালে কোনো ইয়া থাকলে, ভাই আমরা যদি অপশনাল কিছু তাদেরকে করে দিতে চাই, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিচে দেখেন 7 কন্টিনিউ, আগান। হবে না তো, আমি তো এগুলো সিলেক্ট এগুলো করি। মোটামুটি করে দেন না, কপি পেস্ট করে দেন, এখান থেকে কপি করে খালি পেস্ট করেন। আপনি এটা পাবলিশ করবেন না, সমস্যা নাই, এটা সমস্যা হবে না। ফাইনালি এখানে পাবলিশ করবেন না। লিখতেছেন কেন? ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করেন, দ্রুত আগাবে। কপি পেস্ট। ওরে আল্লাহ রে, কিবোর্ডে Ctrl+C চাপবেন, কপি, Ctrl+V পেস্ট। ডেলিভারি দেন 2 দিন দেন। 7 দিন 10। আমি তো এটা দেখব। আচ্ছা, হোক, যা হয়েছে হয়েছে। নাম্বার অফ পেজ দেন, দুইটা পাতা, এখানে 4টা পাতা। হ্যাঁ, কয় পাতা করে দিচ্ছে? এটা দেন 5টা, 10টা, 15টা, ধূপ ধাপ চলে যান, কি হচ্ছে হোক। সাজেশন না দিলে আগাইতে পারতো না, একটা দিয়ে দেন। হ্যাঁ, অনেক সময় ওদের অ্যালগরিদম ধরে ফেলে, ওরা বলে ফেলে যে সামঞ্জস্য নাই। চলে যান, এবার 7 ইয়াতে দেন। আচ্ছা, দেখেন গেছে। এইখানে এখন দেখেন, এখানে কি বলছে? প্রজেক্ট, ক্রিয়েট এ প্রজেক্ট গ্যালারি। এইখানে দেখছেন কত গুরুত্বপূর্ণ। আপনি এই যে গ্যালারি গাইডেন্স ডান দিকে দেখেন, এখানে অনেক কিছুই বলছে, হ্যাঁ, অনেক কিছুই বলছে যে কি কি করতে হবে। আপনাকে নির্দেশনাগুলো দিয়ে দিছে। এই নির্দেশনাগুলো এমনি এমনি দেয় নাই, এগুলো মানা মানে হচ্ছে ওদের অ্যালগরিদমকে প্রাধান্য দেওয়া। তখন এগুলো মানে করা মানে ওরা ভালো ইয়ে করবে। তাই এখানে বলছে ড্রাগ ইমেজ হেয়ার অর ব্রাউজ। এইখানে ব্রাউজে ক্লিক করলেই আপনার ছবি যেখানে রাখা আছে ওই ছবিটা এখানে চলে আসবে। এই ছবিটাই কিন্তু আপনার হচ্ছে গিগ ইমেজ। গিগ ইমেজটা হলো এইটা। তাহলে গিগ ইমেজটা সুন্দর করে ডিজাইন করবেন। এখানে বলে দিছে আপলোড আপ টু 20 ইমেজেস জেপিজি অর পিএনজি ফরম্যাটে। হ্যাঁ, 10 MBর হচ্ছে 10 MB পর্যন্ত। আর কত বলছে? 4000 পিক্সেলের হচ্ছে নিচে। বুঝতে পারছেন? এখানে কেমন ইমেজ দিব ভাই? আমরা ফাইবারে যেরকম গিগ ইমেজ বানাই, হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম গিগগুলো দিবেন। আপনার কাছে যেরকম জিনিসটা সুইটেবল মনে হবে সেরকম দিবেন। আমি দেখছি যে এসিও নিয়ে কেউ গিগ দিছে, ওর কোনো ছবিই দেয় নাই, এই গ্রাফের ছবি দিছে, তারপরে বিভিন্ন তারপরে র্যাঙ্ক ম্যাথ কিছু লিখে দিছে, ওইটাই দেখতেছি গিগ দিদারসে চলতেছে। আবার কিছু দেখতেছি ওর নিজস্ব ছবি দিছে, দিছে, অনেক কিছু চলতেছে। দেখতেছি যে এসিওর কাজ জানে, গ্রাফিক্সের কাজ জানেই না, করছে, ওইটাও চলতেছে। এরকম আর কি, এগুলা রিসার্চ করে দেখতে হবে। তারপর ভিডিও দেওয়া যাবে। হ্যাঁ, স্যাম্পল ডকুমেন্ট, এখানে আপনি স্যাম্পল ডকুমেন্ট এখানে দিবেন। তারপরে এই যে স্যাম্পল ডকুমেন্টের এখানে আপনি যে কাজ করছেন, অন পেজ এসইও নিয়ে বিভিন্ন যে কাজ করছেন, ওই ছবিগুলো এখানে মারা দিবেন। পিডিএফটা দেয়া লাগবে। হ্যাঁ, এখানে পিডিএফ 2টা, বুঝলেন নি? উপরে হচ্ছে অনেকগুলা ছবি আছে, দেখেন উপরে 20টা ছবি দিছে না? হ্যাঁ, এইখানে আপনার হচ্ছে এই অন পেজ এসইওর জন্য হচ্ছে 20টা ছবি আপনি রেডি করবেন। ওই স্ক্রিনশট নিয়ে পোর্টফোলিও ছবির মতো ওই ছবিগুলো এইখানে দিবেন। খালি কপি পেস্ট করবেন না, কয়টা ছবি সব জায়গায় দিবেন না। আপনি যত বেশি ছবি ইনপুট করতে পারবেন এবং হচ্ছে যত বেশি, এখানে কি আমরা প্রজেক্টের ছবি দিব? ছবিগুলো প্রজেক্টের ছবি কিছু দিবেন, আবার হচ্ছে গিগ ইমেজও দিয়ে দিবেন। আচ্ছা, এখানে ছবি থাকলে একটা ছবি, যে কোনো একটা ছবি একটা দিয়ে রাখেন। এখানে বলে দিছে 4000 পিক্সেলের হচ্ছে নিচে হবে 10 MBর, 10 MB পর্যন্ত হবে। ব্রাউজে ক্লিক করেন, এই যে দেন, মনে করেন ওই যে কোনো একটা গিগ দেন না। একটা জিনিস দেখাইছিল, লক্ষ্য করছেন? এখানে
এই যে এইখানে ফার্স্ট যে ছবিটা আছে না, ফার্স্ট ছবি যেটা দিবেন ওইটা আপনার হচ্ছে এই ক্যাটালগটার মানে গিগ ব্যানারের কাজ করবে, বুঝছেন? বাকিগুলা এই সাইডে থাকবে, বায়ার চাইলে পরেরগুলো আস্তে আস্তে ছবির ইয়েটা আরেকটু বড় হবে, সাইড কেটে গেছে, না ছোট হবে, ফাইবারেরটার চাইতে ছোট হবে। ওইটাই তো বললাম যে একটা জিনিস দেখাচ্ছিল, তো ওই গিগ এই আপওয়ার্কের গিগ ক্রিয়েশনের সময় মাপজোকটা দেখে নিয়ে করতে হবে। ফাইবারেরটাই এখানে কপি পেস্ট করলে হবে না, বুঝছেন? এখন তো আমার করা নাই এই জন্য। না কোনো সমস্যা নাই, আপনি তো এগুলো চেঞ্জ করবেন, খালি ডিলেটে ওই যে ক্লিক করবেন, এখানে এই যে ড্র্যাগ এখানে আরও দেন, 20টা অ্যাড করতে পারবেন। আপনি ব্রাউজ করবেন আর ছবিগুলো দিবেন। প্রথমটা আপনি প্রথমটা হচ্ছে মানে ইমেজ, আমার ইমেজ দিয়ে বা এরকম গিগ ব্যানার, তারপরেরগুলো হচ্ছে আমার কাজের ইয়াগুলো, ছবিগুলো দিয়ে। হ্যাঁ তাহলে ক্যাটালগটাতে ক্লিক করা মাত্রই, ছবিটাতে ক্লিক করা মাত্র বায়ারের সামনে আপনার হচ্ছে যতগুলা ছবি আছে ছবিগুলো চলে আসবে, বুঝেন নাই? তাহলে বায়ার ওইখানেও ইমপ্রেসড হয়ে যাবে। এটা একটা কৌশল। আচ্ছা তারপরে দেখেন নিচে যান, ছবি যদি আর না দেন এখানে এই যে ডকুমেন্টের দেন, দিতে থাকেন না নিলে তো বলেই দিবে কি লাগবে। আচ্ছা এইখানে দেখেন কি চাইছে এখন, রিকোয়ারমেন্টস। ফাইবারের যে গিগেও যেমন রিকোয়ারমেন্টস লাগে, আপনার কি লাগবে, রিকোয়ারমেন্টগুলো কি লাগবে বাইরের কাছ থেকে? ওয়েবসাইটের অ্যাক্সেস, তারপরে কোন কোন পেজ করাবে সেটার অ্যাক্সেস। হ্যাঁ এইগুলা রিকোয়ারমেন্টস তো ফাইবারে চায় না। ফাইবারের রিকোয়ারমেন্ট চায় না মানে 100% রিকোয়ারমেন্ট না দিলে আপনি আগাবেন কেমনে? শেষ পেজের আগের 4 নম্বর স্টেপে যত সম্ভব রিকোয়ারমেন্টস লাগে। এখানে কি দিব ভাই আবার একটু বলেন। এই যে দেখেন উপরে পড়েন, এই যে রিকোয়ারমেন্ট আগে এই পাশে করে পড়েন, পড়লেই বোঝা যাবে। Ask the client for any information or materials you need to start working on their project. The client can provide short answer responses or attach files, add at least one requirement. অন্তত একটা দিতেই হবে আমাদের। তাহলে আপনি মনে করেন অন পেজ এসইওর কাজ করবেন, তাহলে অন পেজ এসইওর কাজ করলে আমরা এটা হচ্ছে তুমি কি কাজ করবা, সেই কাজ করতে ক্লায়েন্ট থেকে তোমার কি কি প্রয়োজন সেটা আপনি অন পেজ এসইওর কাজ করবেন, 2টা পেজের কাজ করবেন। বুঝতে পারছি, ক্লায়েন্ট আমাকে মানে কি কি প্রোভাইড করতে হবে এই কাজটা করার জন্য। হ্যাঁ আপনি লগইন অ্যাক্সেস ছাড়া ঢুকতে পারবেন ওর পেজে? হ্যাঁ তাহলে লগইন অ্যাক্সেস লাগবে না? হ্যাঁ ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, প্যানেলের অ্যাক্সেস লাগবে। লগইন অ্যাক্সেস দাও। এখন একটা দিয়ে দিই দেন, ওগুলা যাচাই বাছা করে আমরা এগুলা দিতে পারবো। তো এটা তো পরে দিব, এখন এই যে এখানে টিক দেন, টিক দিতে হবে। এখানে যে অপশন যে ক্লায়েন্টস নিডস টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং, মানে এটা বুঝাইতে হবে। তো আচ্ছা তারপরে নিচে এখানে দেখেন কি বলছে এখানে, sharing step by step process so the client will know how you will work on their project. At least one step. চলে যান পরের পাতায় চলে যান। এটা এখানে আমাদের না ইয়া করলে চলবে, এটা দিতে হবে মার্সারে। শেয়ার ইউর স্টেপ বাই স্টেপ প্রসেস টু দ্য ক্লায়েন্ট উইল নো হাউ ইউ উইল ওয়ার্ক অন দেয়ার প্রজেক্ট। আচ্ছা এখানে আমরা বুঝতে পারতেছি পরে। আচ্ছা স্টেপ বাই স্টেপ কোনটার ইয়াতে লাগবে। ফার্স্ট স্টেপে আপনি কি করবেন, অন পেজ এসইও করার জন্য কি করতে হবে, প্রথমে ধাপে ইয়া করে দিতে হবে। অন পেজ এসইও করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমার হচ্ছে লগইন অ্যাক্সেস লাগবে। তো ওখানে লিখে দেন description option. এগুলো আমাকে আরও রিসার্চ করে নিয়ে বসতে হতো, তারপরে তাহলে আপনাদের জন্য সুবিধা হতো।
প্রজেক্ট ডেসক্রিপশন, এইখানে প্রজেক্ট ডেসক্রিপশনটা আমাকে লিখতে হবে। এটা ফাইবারের, হ্যাঁ মানে ওই ফাইবারের হলো গিগ ডেসক্রিপশন যেটা না, ওইটাই হলো এটা। এখানে কিছু একটা লিখে দেন, লিখে দিয়ে পেজটা খালি ইয়া করেন। আচ্ছা না, অ্যাটলিস্ট ইয়া লিখতে হবে। করার সময় কোনো টাইমের ইস্যু আছে স্যার, যে আমি এই পেজে এতক্ষণ টাইম বেশি ওয়েট করতে পারবো না? না না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আপনি যতদূর করবেন আমি এটা রেডি করে নিয়ে আসতে পারবো না স্যার? হ্যাঁ, ওই যে নিচের দিকে থাকতেছে না সেভ অ্যান্ড কন্টিনিউ, মানে আপনি তো আপনি যতদূর আসছেন ওইটা সেভ হয়ে গেছে, যে পর্যন্ত করলেন ওই পর্যন্ত সেভ হইল। এখন হচ্ছে পরের টুকু আপনি যদি ডেসক্রিপশন দিতে হবে বড় করে লিখতে হবে, তো একটা হচ্ছে মিনিমাম একটা ইয়া লিখতে হবে আর কি। মিনিমাম 120 ক্যারেক্টার আপু, ওই যে দেখেন ওইখানে লেখা আছে 1200 ওয়ার্ড হইতে পারে, মিনিমাম 120 ক্যারেক্টার। হ্যাঁ, কিন্তু এখন আমি কোথায় কাজ করেন ওইখান থেকে কপি করে নিচে আবার পেস্ট করে দেন, আপাতত কাজ লরেনিক সাথে আনলে লরেনিক সাথিকা ওই আপুর গা ইয়া আছে, গিগ ডেসক্রিপশন আছে, ওইগুলাই এখন গিগ ডেসক্রিপশন একটা সমস্যা নাই। এইগুলা করতে হবে, অনেক রিসার্চের ব্যাপার আছে। এই গিগ ডেসক্রিপশন এসইও ফ্রেন্ডলি করবেন, বুদ্ধি করে সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলা যারা ওই যে এসইও ফিল্ডে না, এফএকিউ অ্যাড করতে হবে, এফএকিউ অ্যাড করার দরকার। হ্যাঁ, এখন আর ইয়াতে দিয়েন না, রিভিউ পাঠায় দিন, এগুলাতে টিক দিতে হবে। ওই যে টার্মস অ্যান্ড সার্ভিসে আই আন্ডারস্ট্যান্ড, পলিসি নোটিস, এটা হচ্ছে লাস্ট স্টেপ মেবি। হ্যাঁ হ্যাঁ, আর দিয়েন না ওটা ইয়াতে, আর কিছুই নাই। হ্যাঁ, এই প্রজেক্ট দিয়ে রাখেন শুধু আপু। শুধু সেভ করে দেয়, ওটা সেভ নিবে না, যে টার্মস অ্যান্ড কন্ডিশনে বাম পাশে এখানে সেভও করে রাখবো না, কারণ এখানে তো অনেক কিছু চেঞ্জ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা সেভ করার দরকার নাই। এইটাই হচ্ছে ইয়া, আমরা তো ফাইনালি চলে আসছি, আমরা এটা জাস্ট ধারণা নেওয়ার জন্য বসছি। বাকিটা আপনারা এখন আস্তে আস্তে দেখবেন, রিসার্চ করবেন আর হলো করবেন। মনে করেন একবারে তো সবাইকে তো আমাদের হাতে ধরে করায় দেওয়ার দরকার নাই, কারণ আমরা তো বুঝি, ঠিক না? আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম কি ঘুম থেকে উঠলেন নাকি ভাই? না ভাই, অফিস থেকে আসলাম। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তো কম বেশি শেষের দিকে চলে আসছি, ঠিক না আপু? তো এখন আমরা এটা সাবমিট করলে কিন্তু আমার একটা ক্যাটালগ হয়ে গেল। এই এখন আপনি প্রেজেন্ট ইয়া করে দেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমি শেয়ার করে দেখাই যে একটা ইয়া করলে কীরকম হয় প্রজেক্ট ক্যাটালগটা। এই যে আমরা এই আগে এটা দেখাই ক্যাটালগটা, এই যে ক্যাটালগটা, এই যে প্রজেক্ট ক্যাটালগ, এখানে আমি কয়টা করছি? 3টে অ্যাড করছি। হ্যাঁ, এখানে 3টে অ্যাড করছি। এখানে দেখেন এই যে আমার গিগ ইমেজটা, এটা ফাইবারের যে গিগ ইমেজটা, ওইটাকে আবার আপওয়ার্কের জন্য আমি আবার সাইজ কমে কাটসাট করে একটা আপওয়ার্কের জন্য বানাইছি, আবার এইটাও বানাইছি, যদিও ভালো হয়নি, অনেকের পছন্দ না হতে পারে। এই যে টাইটেল দিছি, ইউ উইল গেট ওয়ান পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও অপটিমাইজেশন ফর গুগল টপ র্যাঙ্কিং। টাইটেল ওই যে দেখছিলেন, এই ইউ উইল গেট এই পর্যন্ত দেওয়া থাকবে প্রত্যেকটার, বাকিটুকু আপনাকে দিতে হবে। ইউ উইল গেট ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, যাই হোক, তারপর দেখছি ইউ উইল গেট বেস্ট ইউটিউব এসইও অপটিমাইজেশন ফর টপ পেজ র্যাঙ্ক। এখন এইখানে বাইর করবো কি, এইখানে আমরা ক্লিক করলে এই যে ভিউ প্রজেক্টটা দেখছেন, একটু অনেকক্ষণ তো নড়াচড়া নাই, তাতেই আবার ফের পেজ থেকে বের করে দিয়েছে। আপওয়ার্কের ভেরিফিকেশন ভালোই করা, ফাইবারে লাগে না, রিফ্রেশ দিলে চলে যায়। এই ঢুকে গেলাম, এখন আমি হচ্ছে ইয়াটাতে ঢুকে গেলাম। কি বের করে দিছে নাকি? ভাইয়া, আমাদের ক্লাস তো প্রায় শেষ পর্যায়ে, আমি কি অফলাইন হতে পারি? হ্যাঁ, কেন পারেন না, দরকার ছিল তো। সমস্যা আচ্ছা নেই। ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাই আমি একটা প্রশ্ন করি ভাই, এখানে ছোট হ্যাঁ, প্রশ্ন এখন আমরা কথা বলি, সমস্যা নাই, এখন আমাদের আর না দেখলেও কত।
ভাই আপনি ওই যে বললেন না এখন তো ভেরিফিকেশনের যে বিষয়টা, আপওয়ার্কে তো মনে করেন কিছুক্ষণ পর পর পেজ থেকে পেজে যাইতে হয়, তাহলে আমাদের যখন অ্যাক্টিভ থাকার প্রয়োজন হবে, আমরা তো মনে করেন ফাইবারে ঢুকে বসে থাকতে ওটা অ্যাক্টিভ শো করে, তাহলে কি আপওয়ার্কে কি মুভ করতে হবে নাকি এরকম থাকলে ওটা দেখাবে যে অ্যাক্টিভ আছে? আপনি কিছুক্ষণ পর হচ্ছে কিছুক্ষণ পরে পরে একটা আসে রিফ্রেশ মেরে দিবেন। হ্যাঁ, এক্সটেনশন আছে 5 মিনিট পর আমার রিফ্রেশ মারা। বিভিন্ন হচ্ছে অটো রিফ্রেশার আছে। হ্যাঁ, অটো রিফ্রেশার আছে, এইটা নিয়ে একটা ভিডিও আমি করছি, আমার ইয়াতে আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ছেঁড়াবেড়া ভিডিও, কিন্তু তারপরে মূল থিমটা আপনি বুঝতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলটাতে গেলে দেখতে পারবেন যে অটো রিফ্রেশার নিয়ে একটা ভিডিও আছে। অটো রিফ্রেশার অ্যাড করে রাখলে এই যে অটো রিফ্রেশার, এই যে এটা, এই অটো রিফ্রেশারে এখানে টাইম সেট করা যায়। টাইম সেট করা যায় কতক্ষণ পরে রিফ্রেশ মারবে, আপনি কিছুই করবেন না, টাইম সেট করে দিয়ে আপনি বসে থাকবেন, ওই টাইম পরে ও একাই রিফ্রেশ মেরে দেবে। এই যে দেখেন প্রজেক্ট ক্যাটালগের বিষয়টা আপনাদেরকে দেখাই। প্রজেক্ট ক্যাটালগের বিষয়টা কত গুরুত্বপূর্ণ, এসইও করা কত গুরুত্বপূর্ণ। দেখেন অন পেজ এসইও নিয়ে, এটা একটা অন পেজ এসইও মূল টপিকস, মার্কেটিং, সার্চ মার্কেটিং, এসইও, এই ক্যাটাগরিতে অন পেজ এসইও নিয়ে হচ্ছে ক্যাটালগ দেওয়া। দেখেন দেখি কতগুলা ক্যাটালগ দেখেন। এই যে চিনেন, এই যে হৃদয় চৌধুরী, টপ রেটেড এসইও এক্সপার্ট, লন্ডন প্রবাসী আমাদের সিলেটি ভাইজান, এনে কিন্তু এসইও এক্সপার্ট, একজন বাংলাদেশি যে টপ এসইও এক্সপার্টগুলো আছে ওনার মধ্যে একজন। তাহলে আপনার ইনি কিন্তু হচ্ছে টপ রেটেড, এই যে ব্যাচ, এটাও টপ রেটেড প্লাস, এর টপ রেটেড প্লাস, এদের চাইতেও এ ভালো। এর রেটিংস 4.9, এর হলো 5, 460টা প্রজেক্ট করছে, 1072টা প্রজেক্ট করছে। তো আপনার ক্যাটালগটা এই যে এত বড় টপ রেটেড যে একজন ফ্রিল্যান্সার, একে টপকায়ে আপনার ক্যাটাগরির সামনে আসবে? আপনি আশা করেন কেন আসবে? আর এই যে উপরে যদি না আসে, একটা বায়ার সার্চ দিল, এই প্রথম সারিতে যেই 4টা আছে এদেরই কাছে বা এই পাতায় যেগুলো আছে এগুলারই কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি না? অবশ্যই বেশি। আপনারটা আপনি আছেন কত নিচে, কত দূরে যে আছেন আল্লাহ জানে। তো এই যে দেখেন, এইখানে বলে দিচ্ছে 10,562টা প্রজেক্ট অ্যাভেলেবেল, শুধুমাত্র কিসের উপরে? অন পেজের উপরে 10,562। আপনি যদি এখনই একটা করেন, সাবমিট করেন অন পেজের উপরে, তাহলে হবে 10,563। তাহলে আগে থেকে আছে 10,562, আপনি 10,563 নাম্বারে আপনারটা। তাহলে আপনারটা আপওয়ার্কের কি ঠেকা পড়ছে এতগুলাকে পার করে উপরে এনে দিবে? তাহলে ওদেরকে টপকানোর জন্য অবশ্যই আপনাকে সেরা হতে হবে। এই দেখেন, আপনি এখান থেকে এসে আপনি ফলো করেন, এখানেই দেখেন এদেরই সবার উপরে যে টপ রেটেড আছে এদের হচ্ছে ইয়াটাকে ফলো করেন, এদের টাইটেলগুলোকে ফলো করেন, কি লিখছে দেখেন। এখন বাস এই যে রিসার্চ করা শুরু হয়ে গেল, এর টাইটেলটা কি লিখছে, তারপরে এই যে রেটিংসটা কিভাবে দিছে। এ তো টপ রেটেড 1600 খালি রিভিউ আছে, দেখছেন কত দুর্দান্ত একজন হচ্ছে ফ্রিল্যান্সার। তো এইখানে এই জিনিসগুলো দেখেন কিভাবে কোনটা শুরু করছে। স্টার্টার দিছে $49, 2 দিনে ডেলিভারি দিবে। কয়টা পাতা করে দিবে? একটা পাতাতে $49 নেবে, একটা পাতাতে $49 করে দিবে। তো মোহাম্মদ আমির পাকিস্তানি হতে পারে, নাহলে বাংলাদেশি। তারপরে এইখানে কি করে দিচ্ছে এগুলো সব দেখেন, কন্টিনিউ এইগুলো রিভিশন দিবে। তারপরে এই যে ইমেজগুলা দেখেন, ওর ছবি ইউজ করে নাই, কোনো ছবি ইউজ করে নাই। এই যে গিগ ইমেজটা গিগ ইমেজ ইউজ করছে, শুধুমাত্র গ্রোথ র্যাঙ্কিং একটা দিয়েছে, গ্রাফের দিয়ে দিয়েছে, কমপ্লিট ওয়েবসাইট। গ্রাফিক্সের কাজও জানে না, লিক্সের ল্যাবরা কিন্তু কাজ জানে ভালো। এই যে ডেসক্রিপশনটা, এই যে প্রজেক্ট যে গিগ ডেসক্রিপশন যেটা বলছিলাম ওইটা হলে এইটা। তারপরে ওই যে আমরা ওইখানে লিখলাম যে বিভিন্ন অপশনগুলো সিলেক্ট করলাম, ওইগুলো এইটা। সার্ভিস টায়ার পূরণ করছিলাম ওইটা এটা। অপশনাল যদি কোনো কিছু সেট করে, এখানে অপশনাল ও সেট করছে ওইটা এটা। তারপরে এই যে পোর্টফোলিও, ওইটা রিলেটেড যে ওখানে পোর্টফোলিও যে আছে দেওয়া যায়, এইগুলো উনি অ্যাড করছে ওইখানে। ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন,
এখানে বিভিন্ন কোশ্চেন উনি দিয়ে রাখছে, আমরা এখানে অ্যাড করি না, আমরা তো দ্রুত চলে আসছি। তো এভাবে এ দেখেন ওর বায়ারেরা কাজ নিছে, কাজ নেওয়ার পরে রেটিংস পর্যন্ত দিছে এবং কমেন্টও করছে, রেটিংসও দিয়ে রাখছে। আশা করি বুঝতেই পারছেন যে প্রজেক্ট ক্যাটালগটা কী আর প্রজেক্ট ক্যাটালগটা কত গুরুত্বপূর্ণ।